সেই সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং আশা করছি যে আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং আপনারা সুন্দর একটা দিন পার করেছেন আজকে। এবং সারা দিন শেষে এখন রাতের বেলায় যখন আমরা ভূত এফএম শুরু করতে যাচ্ছি সেই মুহূর্তে আমার হঠাৎ করে মনে হলো যে আজকের ওয়েদারটা না মানে ঠিক একটু অন্যরকম, কিন্তু মানে অন্যরকম মানে বর্ষাকালের ওয়েদার যেরকম থাকে সেরকমই। বাট আজকে সকালবেলাতেও আমি দেখেছিলাম কেবল অন্ধকার অন্ধকার একটা অবস্থা, এবং আজকে আসার সময় আমার চারিদিকে বেশ অন্যরকম লাগলো। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছেও। এরকম একটা সময়ে আমি আশা করছি যে খুব জমজমাট একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবো, এবং সেই জন্য পুরোটা সময় আমাদের সাথে থাকতে হবে। আসলে এক একজনের এক একটা ঘটনা ভালো লাগে, সেই কারণে কখন কোন ঘটনাটা আপনার মন মতো ঘটনা হয় এবং কোন সময় আপনার ঘটনাটা মানে মন মতো একটা ঘটনা আপনি পেয়ে যাচ্ছেন সেটা তো বলা যায় না। সো আশা করব পুরোটা মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের আজকে যে অতিথিরা রয়েছেন তারা আমরা আজকের এই এপিসোডটা তার আগে জানাই দিই যে আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন। যদি আপনি আমাদেরকে কিছু জানাতে চান তাহলে আমাদের দুটো পেজ রয়েছে, রেডিও ফুর্তির পেজ রয়েছে এবং ভূত এফএমের পেজ রয়েছে, রাইট? তো এই দুটো পেজে গিয়ে এই দুটো পেজে আপনি আপনার কথা আমাদেরকে জানাতে পারেন, ইনবক্স করতে পারেন আপনার কথাগুলো। এবং সেজন্য আপনাদের কি করতে হবে, অ্যাড্রেসটা মনে রাখতে হবে www.facebook.com/radio.foodcan, www.facebook.com/bhutfm.russell। এবং এখানে ছবি আপলোড করা রয়েছে, আমাদের আজকের পোস্ট দেয়া আছে। সেই পোস্টটা নিচে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার দিন, বন্ধু বান্ধবদের ইনভাইট করুন পেজে, যাতে তারাও শুনতে পারেন ভূত এফএম। এবং সবাই মিলে আমরা আজকে শুধু না প্রত্যেকটা শুক্রবার রাতকে অনেক বেশি অর্থবহ করে তুলবো। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম অলরেডি 6টা বছর, তো মানে 7 বছর শেষ করতে যাচ্ছে এই 13 আগস্ট, রাইট? এই 13 আগস্ট 7 বছর শেষ করতে যাচ্ছে। 7 বছরে আমরা পা দিয়েছি শুধুমাত্র আপনারা সঙ্গে ছিলেন বলে, এবং অসংখ্য ঘটনা, এই অসংখ্য ঘটনা আপনাদের কাছ থেকে পেয়েছি বলেই এই 7টা বছর পার করা কিন্তু সম্ভব হয়েছে। এবং আমরা এই 7 বছরকে কোনো 7 বছরই মনে করছি না, আরো সামনে এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে। এবং আমি অবশ্যই থ্যাঙ্কস জানাতে চাই গ্রামীণ ফোনকে, গ্রামীণ ফোনের আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে আরো অনেক দূর যাব আমরা একসাথে, সেই প্রত্যাশা রাখি। এবং আপনারা জেনে খুশি হবেন, আমাদের পেজে গিয়েও দেখবেন যে এই সানডেতে আপনাদের জন্য স্পেশাল একটা শো আমরা রেখেছি। ভূত এফএমের স্পেশাল একটা এপিসোড যাবে এই সানডেতে। এখন আমি কিন্তু ভেবে কোনোভাবেই পাচ্ছি না যে এই সানডেতে আসলে কাদের ইনভাইট করব, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান। এই সমস্ত জিনিসগুলো আপনারাই কিন্তু লিখে পাঠাবেন। সুতরাং আমাকে কালকে এবং পরশু সারাদিনের ভেতর আমাদের বসে ঠিক করতে হবে যে কারা স্টুডিওতে আসবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে রবিবারে কিন্তু আপনি কল পেয়ে যেতে পারেন এবং আপনাকে বলে ফেলতে পারি চলে আসুন আমাদের স্টুডিওতে, শেয়ার করুন আপনার ঘটনা। সুতরাং সেই জন্য আপনাকে রেডি থাকতে হবে প্রতি মুহূর্তে। এবং তারও আগে আজকে রাতে অথবা কালকে সারাদিন অথবা পরশু সকালের মধ্যে আপনাকে পাঠাতে হবে আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা। আগেই বলেছি স্পেশাল এপিসোড, সুতরাং ঘটনা তো স্পেশাল হতেই হবে। তো দেখা যাক কারা আসেন। পুরনো কিছু মানুষ থাকবেন হয়তো। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণের, এবং আমরা চেষ্টা করব আপনাদের সাথে একটা জমজমাট শো উপহার দেওয়ার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনারা কয়েকদিন ধরে হয়তো খেয়াল করছেন, লক্ষ্য করছেন যে কুমিল্লায় অনবরত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে। আমরা কয়েকদিন আগেও বলেছিলাম যে কুমিল্লাতে জেলেরা নদীতে মাছ ধরতে যান, তারপর তারা হারিয়ে যান। তো এই ব্যাপারটাকে কেউ হালকাভাবে নিয়েছেন, কেউ খুব গুরুত্ব দিয়ে দেখেছেন। আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই বিষয়টিকে নিয়ে আমরা চেষ্টা করেছি যে এই বিষয়টি সম্পর্কে জানতে, আমরা চেষ্টা করেছি এই বিষয়টি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের জানাবো। তবে কোনো সিদ্ধান্তে আসা আমাদের পক্ষেও সম্ভব হয়নি। সিদ্ধান্ত জানানোটা সম্পূর্ণ আপনাদের হাতে, সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো
এই ব্যাপারে কুমিল্লা থেকেও একজন অতিথি আমাদের এখানে আজকে উপস্থিত আছেন এবং কুমিল্লা থেকেও একজন অতিথি আমাদের আছেন উপস্থিত এবং তিনি তার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন এবং তার কথার সূত্র ধরেই আমরাও কিন্তু আপনাকে সেই ব্যাপারে জানিয়ে দিব। তো আমরা সেই ব্যাপারে পরে আসব। প্রথমে আমরা যাব একটা অন্য ঘটনায়, সেই ঘটনা দিয়ে শুরু করব এবং তারপরে আমরা কুমিল্লার ঘটনা যাব এবং তারপরেই আমরা এর ওপরে আমাদের যে রিসার্চ করে আমরা যা পেয়েছি সেটা আপনাদেরকে শুনিয়ে দেব। তো সাথেই থাকুন আমাদের। আমরা যাচ্ছি আমাদের প্রথম অতিথির ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি নাজিব রাত বাপ্পি, আমি এসেছি নাটক থেকে। ওকে, চলে যাই আপনার ঘটনায়। জি, ঘটনাটা মূলত আমার এক ফ্রেন্ডের নানুর বাড়ির ঘটনা। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, পাশাপাশি আমার একটা ফ্রেন্ড এক্সপিরিয়েন্স করেছে একই সাথে। ঘটনাটা মূলত নাটোর এবং সিরাজগঞ্জের মাঝামাঝি জায়গায় কাছে কাটা নাম, অনেকটা চলনবিল এরিয়ার ভিতরে পড়ে। তো আমি মূলত অনেক আগে থেকে ঘোস্ট হান্টার, ঘোস্ট অ্যাডভেঞ্চার এসব দেখতাম, এগুলোর ফ্যান ছিলাম। তো অ্যাডভেঞ্চার একটু ভালো লাগতো। তো ওনার চাচার কাছ থেকে শুনতে পেয়েছিলাম, আমার ফ্রেন্ডের চাচার কাছ থেকে মেইনলি, যে ওনার বাসার আশেপাশে কয়েকটা প্যারানরমাল ঘটনা ঘটে। তো সেখানে একটু অ্যাডভেঞ্চার করা যেতেই পারে, স্বাভাবিক। তো আমরা চলে গেলাম 4-5 জন বন্ধু মিলে, সাথে একটা ক্যামেরা ছিল। আর আমি বলে রাখি যে আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো আমি একটা ইএমএফ ডিটেক্টর তৈরি করেছিলাম ওই ঘোস্ট হান্টার, ঘোস্ট অ্যাডভেঞ্চার সব থেকে দেখে। তো ওখানে যাওয়ার পর রাত 10টা কি 11টা নাগাদ আর কি আমরা একটু ওই এরিয়াটাতে যাই। তো যাওয়ার পরে আমাদের ইএমএফ ডিটেক্টর যেটা দেখতে পাই যে ওই এলাকাতে প্রচুর ইএমএফ মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছি। আচ্ছা। তো সার্চেস যেহেতু আমি ওটা তৈরি করেছিলাম, আমি নিজেও কখনো ওইটার ইউনিটটা আমি 50 ইউনিটের বেশি নিতে পারিনি। বাট ওখানে যাওয়ার পর দেখা যাচ্ছে কখনো ওইটা 100 ইউনিট পর্যন্ত চলে যাচ্ছে। তো ওনার চাচা যেটা বললেন আর কি, যে উনি একটা দেখতে পেয়েছেন ওখানে একটা তাল গাছ, এবং ওই তাল গাছের উপরে কোনো একজন লোক সম্পূর্ণ নুড অবস্থায় দাঁড়িয়ে আছে এবং ওনার গলায় একটা তসবি, সেটা মাটি পর্যন্ত ঝুলছে, একা তাল গাছের উপর দাঁড়িয়ে আছেন। তো ঘটনাটা শোনার পর তো আমরা এরিয়াতে যখন যাই, তো ঠিক রাত 11:59 দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা কিছু ছবি তুলেছি। এর মাঝখানে রাত 11:59 একটা ছবিতে ধরা পড়ে। তার আগে বলে রাখি যে জায়গাটাতে আমরা গিয়েছিলাম ওটা একটা গোরস্থান, এবং গোরস্থানে অনলি 2টা কবরই আছে। তার ভিতরে একটা কবর যার উনি এলাকার ইউপি চেয়ারম্যান, উনি মার্ডার হয়েছিলেন। আর সেকেন্ড একটা কবর এক মহিলার, উনি সুইসাইড করেছিলেন। তো আমার ফ্রেন্ডটার নাম রাইসুল। তো রাইসুলের নানা বাড়ি ওটা। তো ওখানে আমরা যখন যাই আর কি 11:59 একটা পিকচারে আমরা দেখতে পাই যে ঠিক কবরের পাশে একটা খুবই উজ্জ্বল একটা আলো, প্রচন্ড উজ্জ্বল, মানে সেটা আমাদের চোখে ধরা পড়েনি, বাট 1 সেকেন্ডের জন্য ক্যামেরা ধরা পড়েছে জিনিসটা। তো হঠাৎ করে একটু বৃষ্টি নামা শুরু করলো, আমরা রুমে চলে গেলাম রাত 1-1:30 নাগাদ। তো যাওয়ার পরে যেটা আমরা ক্যামেরা সার্চ করতেছি যে কিছু পাওয়া যায় কিনা, তো হঠাৎ করে এটা ধরা পড়ে। তো আমরা সিদ্ধান্ত নেই পুনরায় আবার যাব। তো আবার গেলাম ওখানে, যাওয়ার পর ঠিক পুনরায় আর একটা ছবি ধরা পড়ে 3:18। তো 3:18 যে ছবিটা ধরা পড়ে সেটা দেখে আমরা নিজেরা অবাক হয়ে গিয়েছি যে 2টা ছায়া শেপ বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে, তারা ঠিক কবরের মাঝামাঝি বরাবর দাঁড়িয়ে আছে এবং সবাই দেখতে পেয়েছে এটা, এবং ক্যামেরাতে ধরা পড়েছে এটা। তো ওটা দেখা মাত্রই আমরা ওখান থেকে চলে আসি। আমরা মোটামুটি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, এবং পাশাপাশি যেহেতু গ্রাম এলাকা, খুব একটা সিকিউরিটি ব্যবস্থা থাকে না, কবরস্থান এরিয়া যেহেতু, আশেপাশে বাড়িঘরও কম। তো আমরা ওখান থেকে চলে আসি, এবং হঠাৎ করে পুনরায় অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আমরা রুমে চলে আসার পর আবার পুনরায় ক্যামেরা সার্চ করতেছি, এগুলো সবকিছু আমাদের কাছে রেকর্ড আছে। তো ওনার চাচা আর কি হঠাৎ করে এগুলো দেখে আমাকে বলতেছেন যে তার মাঝখানে একটা জিনিস আমি মিস করে ফেললাম, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড এর মাঝখানে হঠাৎ করে বলে বসে যে উনি একটা লোককে দেখেছেন, যে যিনি রাস্তা ক্রস করতেছেন, একটা টাক মাথা, গায়ে একটা নোংরা পাঞ্জাবি, পিছন দিকে হাত মুড়িয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে। এটা দেখলো যে এত সকাল এত রাতের বেলা কি ওখান দিয়ে যাচ্ছে। তো পরবর্তীতে উনি শুনতে পায় যে যিনি ইউপি চেয়ারম্যানটা আর কি মার্ডার করা হয়েছিল যাকে, উনি ঠিক ওইভাবে হাঁটতেন। তো ওটা শুনে আমরা আরো বেশি অবাক হয়ে যাই। তো সকালবেলা ওখানকার গ্রামের অনেক লোক আমাদের সাথে দেখা করতে আসে। ওনারা বলতেছেন যে কি পাইছো না পাইছো, এই সামথিং এগুলো জিজ্ঞেস করতেছিল। আমরা তো পিকচার দেখানোর পর ওনারা অবাক হন। তো ওনার মাঝখানে আমার ওই ফ্রেন্ড রাইসুলের একটা
দুঃসম্পর্কের চাচা, উনি ওনার একটা গল্প শেয়ার করছিলেন, তো সেটাকে শেয়ার করবো আমি। না, সেটা আমরা পরে শুনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলে ফেলেন, একদম যখন শুরু করেছেন বলে ফেলেন, অসুবিধা নাই। ওনার গল্পটা হচ্ছে যে ঠিক ওই জায়গাটাতেই উনি খেতে খামারে কাজ করেন আর কি, খেতে খামারে কাজ করেন চরমর এরিয়া। তো যেহেতু ফসল ফলাদি চুরি হওয়ার সম্ভাবনা থাকে আর কি, তো উনি রাত জেগে পাহারা দিতেন। তো উনি একদিন সকালে ঠিক ফজরের নামাজের আগে উনি বাসায় আসতেছেন আগে দিয়ে। তো আসার সময় হঠাৎ করে দেখতে পান ঠিক ওই জায়গাটাতেই দুইটা ফুটবল আকৃতির অনেক উজ্জ্বল একটা আগুনের গোলা, সামথিং আগুনের গোলা বলা যাবে না, একটা সাদা আলো লাফালাফি করতেছে, দূর থেকে উনি দেখতে পাচ্ছেন। তো উনি সাহস করে কিছুটা কাছে যাওয়ার পর উনি হঠাৎ করে কিভাবে যেন একটু সম্মোহিত হয়ে গেলেন। উনি মানে অপর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন, উনি নড়তে পারতেছেন না, মানে একটা বিমোহিত হয়ে গেছেন উনি আর কি বলা যেতে পারে। তো নড়তে পারছেন না, তার মাঝখানে হঠাৎ করে একটা বল এসে ওনার পায়ের কাছে পড়ে লাফালাফি করা শুরু করছে, উনি সেটা তাকিয়ে থেকে দেখছেন। তো ফজর আজান দিবে দিবে এই অবস্থায় ঠিক কিছুটা দূরে একটা বাসা থেকে একটা খুবই বয়স্ক লোক আর কি, উনি পরবর্তীতে মারা গিয়েছিলেন, উনি বের হয়ে আসেন ওযু করবেন আর কি এরকম একটা সময়। আচ্ছা। তো বের হয়ে এসে উনি দেখতে পাইলেন যে ওনার চাচা দাঁড়িয়ে আছে, আমার ফ্রেন্ডের চাচা দাঁড়িয়ে আছে, ওনার নাম হচ্ছে মনু মিয়া। তো উনি দেখে ডাকাডাকি শুরু করছেন, এই মনু মিয়া কি ব্যাপার, তুমি কোনো কথা বলতেছো না, তুমি কোনো সারা শব্দ নাই তোমার, দাঁড়া থেকে কি দেখতেছো? বাট ওই বৃদ্ধ চাচা আর কি দেখতে পাচ্ছেন যে একটা বল ওনার পায়ের কাছে এসে লাফালাফি করতেছে। তো বয়স্ক লোক উনিও যাওয়ার সাহস পাচ্ছেন না, ঠিক মানে আজান দিবে এই আগ মুহূর্তে উনি একটু অনেকটা সাহস পাইছেন আর কি, এবং উনি চলে গেলেন ওনার কাছে। যে ততক্ষণে বলটা ভ্যানিশ হয়ে গেছে, যেতে যেতেই বলটা ভ্যানিশ হয়ে গেছে। এবং ওই বৃদ্ধ চাচা যখন ওই মনু চাচার গায়ে হাত দিয়ে বলে, এই মনু মিয়া কি ব্যাপার, তুমি নড়তেছো না কেন? তখন উনি সেন্স ফিরে পাইছেন যে উনি এতক্ষণ এখানেই দাঁড়িয়ে আছেন এবং নড়তে পারতেছিলেন না। ওটার পরপরই উনি সাথে সাথে ওখানে মাটিতে পড়ে যান, অজ্ঞান হয়ে যান। আচ্ছা। তো উনি আমাদের সাথে এটা সকালে শেয়ার করেন এবং পাশাপাশি সব পিকচার, অনেক গ্রামের লোকজন এগুলো দেখে তারা আসলে অবাক হয় যে আসলে ওখানে কিছু একটা আছে, সামথিং প্যারানর্মাল কিছু। তো এটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম মূলত। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে আমাদের যে পেজ ফুর্তি যে পেজটা রয়েছে, সেই পেজে অলরেডি অনেকে আমাদেরকে লিখছেন, অনেক কিছুই লিখছেন, এবং এখানে আমাদের গেস্টদের ছবি দেওয়া আছে, সেই ছবি নিচে অনেকে কমেন্ট করেছেন। ফার্স্ট ঘটনা শুনছি, তার ভালো লেগেছে জান আল আমিনের কাছে। আমাদেরকে তানভীর ইমরান লিখেছেন খুব ভালো লাগছে। আমাদের তুরাজ খান লিখেছেন ঘটনা অনেক ভালো লাগছে, নোয়াখালী থেকে তিনি লিখেছেন। এছাড়াও আমাদেরকে হাসান বিডি দুবাই থেকে শুনছেন, সেটা তিনি জানিয়েছেন। সিঙ্গার MH জয় লিখেছেন অনেক কষ্ট করে এসেছেন আমাদের ভয় দেখাতে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ইউ মোস্ট ওয়েলকাম, আপনিও তো অনেক কষ্ট করে শুনছেন, এবং আপনারা আছেন বলেই তো আমরা আছি, তাই না? সো আমরা আসলে কেউ আলাদা কিছু না। মেহেদি হাসান আমাদেরকে লিখেছেন বগুড়া থেকে শুনছেন, বাহ চমৎকার। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সৌমিক আছেন, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমিনুল ইসলাম অর্ণব আমাদের সাথে আছেন, খুব ভালো লেগেছে, পটুয়াখালী থেকে শুনছেন। এছাড়াও আমাদের সাথে আছেন MJ হাসান, এবং তিনি বলছেন যে সিলেটে অনেক বৃষ্টি হচ্ছে, ভয় লাগছে তার কাছে। এছাড়াও মমতাহিন সামিত আমাদের সাথে আছেন, এবং তিনি বলেছেন যে আই ডোন্ট মিস ভূত এফএম, আই লাভ ভূত এফএম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ফরাবি আহমেদ আমাদের সাথে আছেন, এবং তিনিও আমাদের সাথে আছেন। আচ্ছা, আমরা কুমিল্লার ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট ইমেইল পড়ে ফেলতে চাই। ওকে, সো আমরা ইমেইলে যাচ্ছি, এবং আমাদের ইমেইলটা এমন, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। সৌদেব রাসেল ভাই সালাম নেবেন, আমি ভূত এফএমের একজন শ্রোতা, এন্ড আমি বলেছিলাম যে আজকে কুমিল্লার উপরে স্পেশাল কিছু একটা করব। এই ঘটনাটি বিশ্বাস করুন আমার মনেই ছিল না এটিও কুমিল্লার একটি ঘটনা, এবং আমরা চেষ্টা করব মাসুম ভাইকে দিয়ে, যদি আপনি জেগে থাকেন বা এই সময় যদি আপনি থাকেন, তাহলে আপনাকে ফোন করাতে, কারণ এই ঘটনাটার পরে একটা ফোন তো ডিমান্ড করে। তো আমরা চলে যাই ঘটনায়। ওকে, একটা ফোন কল আমরা চাই। গত 29/7/17 এই তারিখে কুমিল্লার থিরাপুকুর পাড় মুরাদপুর এলাকায় একটি বিভীষিকাময় ঘটনা ঘটে, যা লোকের মুখে মুখে। আমরা তিনজন সেই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সেই বাড়িতে উপস্থিত হই এবং ঘটনাটি শুনি এবং এটি ভিডিও করি।
এবং সেটা ফেসবুকে দেওয়া আছে। এই ঘটনাটা পড়তে গিয়ে আমার মনে হলো যে উনি অলরেডি আজকে উপস্থিত আছেন, তাই না? রাইট। সো আমরা তার মুখ থেকে এই ঘটনাটা শুনবো, অ্যান্ড তাকে আমরা নিয়ে এসেছি। এই ঘটনাটি তার মুখ থেকে শুনবো এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আপনারা সেটা শুনতে পারবেন। আমরা একটা অন্য ঘটনায় বরং যাই। ওকে, সো কুমিল্লার ঘটনাটা আমি প্রথম আপনাদের হিন্ট দিয়েছি, এখন সরাসরি সেই ঘটনাটায় যাবো। তবে তার আগে একটা ইমেল পড়ে ফেলতে চাচ্ছি। রাসেল ভাই, আপনাকে এবং সকল শ্রোতাকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ। আমি একজন প্রবাসী, আমার নাম পরিচয় প্রকাশ করতে চাচ্ছি না। আমি এখন আপনাকে যা বলবো তা আসলে কোনো ঘটনা না, এটা আমার পরিবারের সাথে গত 20-25 বছর যাবৎ চলে আসা কিছু বিষয় মাত্র। প্রথমে বলে রাখি, আমার পরিবার বলতে আমরা 3 ভাই এবং আব্বা আম্মা। ভাই 1993 সালে আমাদের বাড়ি সাগরে ভেঙে যায় এবং আমরা 1993 সালের 27 মে আমাদের নতুন বাড়িতে উঠি। বলে রাখা ভালো, আমাদের নতুন বাড়িতে আমরা 1992 সালে একটি ঘর তৈরি করি, যেটা আমরা আসা পর্যন্ত প্রায় 1 বছর খালি ছিল। আমরা যখন আমাদের নতুন বাসায় আসি তখন আমি মাত্র ক্লাস 6 এর স্টুডেন্ট। আমার আম্মা টিচার, আব্বা ব্যবসা করতেন। 2 ভাই পড়ালেখার কারণে চট্টগ্রাম থাকতেন। আমার এক দূর সম্পর্কের খালা পড়ালেখা করার জন্য আমাদের সাথে থাকতেন। আমরা বাসায় আসার পর প্রথম কিছুদিন ভালো ছিলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম সন্ধ্যার পর আমাদের ঘরের চালে ঠিক মাঝখানে কিছু একটা পড়ছে। আমাদের ঘরের পেছনে অনেক নারকেল গাছ, আমরা ভাবলাম হয়তো নারকেল পড়ছে, কিন্তু সকালে নারকেল দেখলাম না। এভাবে কিছুদিন গেল। একই স্থানে প্রতিদিন আওয়াজ হওয়ার পরও আমরা টিনের মধ্যে কোনো দাগ দেখতে পাই না। এভাবে কিছুদিন গেল এবং আমরা একই স্থানে আওয়াজ হওয়ার পরও টিনের মধ্যে কোনো দাগ দেখতে না পাওয়ার কারণে আমরা যে পরিমাণ আওয়াজ হতো তাতে টিন দেবে যাওয়ার কথা, তারপরেও কোনো কিছু পেলাম না। এর কয়েকদিন পর সন্ধ্যার পরে মনে হলো যেন দক্ষিণ দিক থেকে কিছু একটা উড়ে এসে আমাদের টিনের চালে বিকট আওয়াজের সাথে পড়ে। এরপর বিড়ালের মতো পুরো টিনে হাঁটতে থাকে। এরপর সেই নারিকেল বা কিছু পড়ার একটা আওয়াজ পাই আমরা এটাকে বিড়াল ভেবে কাটিয়ে দিই। এইভাবে চলতে থাকে। এর ভেতরে আব্বু এক হুজুরকে এনে আমাদের ঘর বন্ধ করে দেন, কিন্তু সমস্যা চলতে থাকে। একদিন সন্ধ্যায় আব্বা বাজার থেকে মাছ পাঠান, আম্মা মাছ করতে থাকেন, আমি পড়তে বসেছি। ঠিক এই সময়ে এই মুহূর্তে মনে হলো বড় কিছু একটা উড়ে এসে টিনের চালে পড়ল এবং সেটা টিনে হাঁটা শুরু করে দিল। কিছুক্ষণ পর দেখি আমাদের পেছনে জানালায় কিছু একটা দিয়ে আঘাত করা হচ্ছে। আম্মা বের হয়ে গিয়ে দেখলেন কিছু নেই। এইভাবে একে একে সব জানালায় আঘাত চলতে থাকলো। আম্মা যাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন না। এরপর আবার পেছনে আরেকটা জানালায় আগের গুলোর চেয়ে অনেক জোরে জোরে আঘাত করা শুরু করলো। আম্মার বের হন নাই। এইভাবে চলতে থাকে আমাদের ঝামেলা, কিন্তু এটাকে নিয়ে আমরা একটু চিন্তা করিনি। এইভাবে কিছু না কিছু প্রতিদিন চলতে থাকে। আর নারকেল টাইপের যে পড়ার আওয়াজটা, সেটা প্রতিদিন চলে। কিছুদিন পর আমরা এক হুজুরকে আনলে হুজুর আমাদের বাসা থেকে বেশ কয়েকটা তাবিজ উদ্ধার করেন, কিন্তু সমস্যা থামে না। বড় ঘটনা ঘটে 1998 সালের ফেব্রুয়ারিতে। হঠাৎ আমাদের টিনের চালে ইটের টুকরা পড়া শুরু হয়। প্রথমে আমরা ভেবেছি পাড়ার দুষ্টু ছেলেদের কাজ, কিন্তু পরে গিয়ে দেখি এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শত শত মানুষের সামনে টিনের চালে ইট পড়ে, ইট নিচে গড়িয়ে পড়ছে, কিন্তু কোথা থেকে ইট আসছে তা কেউ দেখতে পাচ্ছে না। একসময় আমরা লক্ষ্য করলাম এগুলো সব আমাদের বাসার ভেতর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইট। সারাদিন এভাবে যাওয়ার পরে রাতে এক হুজুর এসে কিভাবে যেন এটা বন্ধ করেন, কিন্তু পরের দিন সকালে আবার শুরু হয়। জেনে পাওয়া এক মহিলার মাধ্যমে এটা বন্ধ করা হয় এবং সে বলে যে কেউ একজন আমাদেরকে ডিস্টার্ব করার জন্য জিনের মাধ্যমে এই কাজ করিয়েছে। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু একটা হচ্ছে। 2011 সালে আমি বিয়ে করি। বিয়ে করার
কয়েকদিন পর আমি লক্ষ্য করি যে কিছু একটা আমাদের টিনের চালের উপর এসে লাফ দিয়ে পড়ছে, এবং আবারও সেই একই ঘটনা, বিড়ালের মতো হেঁটে হেঁটে সে টিনের সে রুমের উপর দিয়ে আমার পা বরাবর আসে, আমাদের রুমের ওপর ঠিক আমার পা বরাবর আসে। এরপর আমার ঠিক বাম পাশ বরাবর হেঁটে এসে আমার এবং আমার স্ত্রীর ঠিক মুখের ওপর দিয়ে অতিক্রম করে, এবং অতিক্রম করার পর আর আওয়াজ পাওয়া যায় না। আমি রুম চেঞ্জ করি, অন্য রুমে যাই। আমার আব্বা অসুস্থ হওয়ার কারণে আব্বা চট্টগ্রাম থাকে এবং আম্মাও বেশিরভাগ সময় চট্টগ্রাম থাকে। আমি দেশে থাকতে মোটামুটি ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলাম, তাই মাঝে মাঝে অনেক লেট করে ঘরে ফিরতাম। 2012 সালে একদিন রাতে প্রায় 1টার দিকে বাসায় আসি। এসে আমার স্ত্রীকে দেখে কথা বলে এবং তার হাতে একটা টর্চ নিয়ে বাইরের টয়লেটে যাই। আমি টয়লেটে বসা অবস্থায় দরজার একটা ফুটো দিয়ে দেখতে পাই বাইরে এক মহিলা সবুজ পাড়ের সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে। কিন্তু তখন বাইরে অনেক অন্ধকার ছিল। আমি চিন্তা করি হয়তো আমার স্ত্রী ওটা। আমি টয়লেট থেকে বের হয়ে এসে দেখি মহিলা আমাদের পুকুর পাড় দিয়ে বাগানের দিকে চলে যাচ্ছে। আমি কিছুটা পিছু পিছু যাই। এরপর আমি টর্চ জ্বালাই, দেখি কিছু নেই। আমার হাতে অনেক পাওয়ারের টর্চ লাইট ছিল। আমি চারদিকে খুঁজতে থাকি, দেখি না। এরপর আমি ঘুমিয়ে যাই এবং আমার স্ত্রীকে সকালে জিজ্ঞেস করি সে রাতে বের হয়েছিল কিনা। সে বলে সে বের হয়নি। আমি ওকে আর কিছু বলি না, কারণ এত বড় বাসাতে সে একা থাকে। এরপরে বাসায় কেউ ছিল, আমি একা ছিলাম। রাতে বাসায় এসে দরজা খুলে শুনতে পাই কেউ যেন আমার রুমে গুনগুন করে গান গাচ্ছে। আমি রুমে গিয়ে দেখি কেউ নেই, গানও বন্ধ। আমি রুম থেকে বের হয়ে টিভি রুমে আসলে আবারও গুনগুন শব্দ। আমি আবার যাই, কিন্তু কিছু নেই। এরপর এটা চলতে থাকে। আমি আর রুমে যাই না, টিভি রুমে রাত কাটিয়ে দেই। এভাবে চলে অনেক দিন। রাজনীতির কারণে হামলা মামলা এসব নিয়ে এসব আসে, তাই ঘরের দরজায় কে আসছে সেটা দেখার জন্য আমি আমার একটা জানলাতে একটা আয়না ফিট করে রাখি। হঠাৎ একদিন রাতে দেখি দরজায় খুব আওয়াজ হচ্ছে। আমি ভাবছি যে হয়তো আমার বিরোধী কেউ, এবং স্ত্রী এবং আম্মাকে চুপ থাকতে বলে আমি আয়নাতে দেখতে গেলাম কে এসেছে। আয়নাতে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু দরজার আওয়াজ হচ্ছে। এটা চলে। এখন আমাদের সবাই চট্টগ্রামে থাকে, কিন্তু আপনি বা যে কেউ আমাদের সাথে আমাদের বাসায় গেলে রাতের বেলা কিছু না কিছু ফিল করবেন। বাসায় ঢুকলে বুঝবেন বাসাটায় কিছু একটা হচ্ছে। আমার অনেক বন্ধু এগুলোর দেখে রাতে বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা বলবেন আমরা হয়তো আমরা তো কোনো ক্ষতির শিকার হয়নি, কিন্তু আসলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং এখনো হচ্ছে। আমার বাবা খুব সৎ একজন ব্যবসায়ী ছিলেন এবং খুব বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ধীরে ধীরে ওনার ব্যবসায় লস করে উনি ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হন। খুব অসুস্থ, খুব সুস্থ সবল মানুষটা দিনে দিনে অসুস্থ হয়ে যান। আমার আম্মা অসুস্থ হয়ে যান। সবচেয়ে বড় বিষয় যেটা, আম্মা বাসা থেকে বের হয়েছেন এবং 100% সুস্থ, সারাদিন স্কুলে ক্লাস নিচ্ছেন, উনি সুস্থ, কিন্তু বাসায় আসার সাথে সাথেই উনি অসুস্থ। উনি আর শোয়া থেকে উঠতে পারেন না। 2003 সালে আমি ব্যবসা দিলাম, খুব জমজমাট ব্যবসা, লস করলাম। পরিবারের সবাই ইনকাম করা সত্ত্বেও আমাদের প্রচুর লোন হয়ে যায়। আমার বড় 2 ভাইয়ের মাসিক স্যালারি প্রায় 2 লক্ষের কাছাকাছি, তবু আমাদের কোনো উন্নতি হচ্ছে না, কোনো কিছুতে সফলতা পাচ্ছি না। আরো সমস্যা হচ্ছে, আমাদের বাসায় আমার মামা মামি কিছুদিন হলো ওদের মধ্যে ঝগড়া হয়ে শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেছে। আমার বড় ভাইকে বিয়ে করানোর পর 1 বছর সব ঠিকঠাক ছিল, কিন্তু এরপর আমার ভাবির সাথে তারও সম্পর্ক অবনতি ঘটে। আমার স্ত্রীও বিয়ের 1 বছর পর্যন্ত সম্পর্ক আমাদের ভালোই ছিল, তারপরে আমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই আছে এবং পরিবারের মধ্যে যে শান্তি ছিল সেই শান্তি পুরো নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের বাসা থেকে বিভিন্ন সময় অনেক তাবিজ উদ্ধার করেছি, অনেক হুজুরকে আমি এই বিষয়ে জিজ্ঞেস করেছি। সবাই বলে কেউ আমাদের পরিবারের ক্ষতি এবং সংসারের অশান্তির জন্য কিছু একটা করছে।
এর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না, এমন কাউকে পাচ্ছি না যে এর সমাধান দেবে। আপনাদের যদি কেউ থাকে জানা, তাহলে নাম্বারটা দয়া করে দেবেন। আর হাফেজ মঈনুদ্দিন ভাইকে বলবেন আমার বিষয়টা একটু দেখার জন্য। খোদা হাফেজ, আমার পরিচয়টা প্রকাশ করবেন না। উনি লিখেছেন সন্দীপ চট্টগ্রাম থেকে। আমি পরিচয় প্রকাশ করলাম না, সরাসরি একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি গ্রামীণ ফোন। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডি ফর 3.0 FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমাদের যে কুমিল্লার যে ঘটনাটা আমি বলতে চাচ্ছিলাম, সেই ঘটনায় আমরা সরাসরি চলে যাচ্ছি। আপনাদের যে সমস্ত মেসেজ আপনারা পাঠাচ্ছেন ফেসবুকে, সেই মেসেজগুলো আমরা একটু পরে পড়বো। আপাতত সরাসরি ঘটনায় আছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন ভাইয়া, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমদ রিফাত, জি, কুমিল্লা থেকে এসেছি, কিন্তু ঢাকার মহাখালীতে থাকি। জি, আসলে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। জি, আমাদের যে ঘটনাটা আমি এখন বলবো সেটা কুমিল্লা মুরাদপুর থিরাপাগুস্তা এলাকাতেই ঘটে। মাজার সংলগ্ন বাড়িটাকে জহির মিয়া, কসাই জহিরের বাড়ি বললে সবাই চিনবে। আচ্ছা। এবং ওনার ভাই সুকি মিয়া, ওনারও কসাই। ওনার পারিবারিকভাবে ওই ব্যবসার সাথে জড়িত। তো আপনারা হয়তো দেখেছেন যে ফেসবুকের মধ্যে অনেকে অনেক ছবি দিয়ে দানব প্রকৃতি বা কুমিল্লার দানবের অ্যাটাক হয়েছে এমন কিছু বলছে। তো আমরা সেটা কি বা কেমন বা আসলে এটা ঘটনা কি, এই সূত্র বের করতে গিয়ে আমরা ওই বাড়িতে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা আমি আমার মার মাধ্যমে জানতে পারি। এবং আমরা 3 সদস্যের একটি টিম, কুমিল্লা সিটিভি নিউজের একটি টিম, আমরা সেখানে যাই, গিয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা করি। গিয়ে আমরা প্রথমে সুকমিয়া ভাইয়ের সাথে কথা বলি, অর্থাৎ জহির ভাইয়ের বড় ভাইয়ের সাথে। তো সেই ঘটনার কথার পর আরো কিছু প্রশ্ন থাকার কারণে পরবর্তীতে আমরা আবার 3 জন যাই। যাওয়ার পর আমরা সেই দিন ঘটনার সময় যিনি আই উইটনেস ছিলেন, প্রত্যক্ষদর্শী ছিলেন, আমরা ওনার সাথে কথা বলি। তো ওনার নাম ছিল জামাল ভাই। তো জামাল ভাই যেভাবে কথা বলেছেন আমি সেইভাবে এখন বলছি। জামাল ভাই বললেন যে যেদিন ঘটনা সেদিন উনার এলাকাতে একটা মুদি দোকান ছিল। উনি 11টায় বাসায় যাচ্ছিলেন। যাওয়ার সময় ওই খামারের সামনে দিয়ে বাসায় যাওয়ার রাস্তা, তো ওই খামারের সামনে দিয়ে যাওয়ার সময় উনি খামার নিচে যতটুকু ফাঁকা ছিল ওই ফাঁকা দিয়ে উনি দেখলেন যে 10-12টা কুকুর, ওই কুকুরের পা, খামারের মধ্যে কুকুরের পা নিচ দিয়ে দেখছেন কুকুরের পা। তো উনি দরজা খুললেন। খোলার পর উনি বাইরে থেকে দেখেছেন যে 10-12টা, বাট উনি দরজা খোলার পরে কুকুরগুলো যখন, রাসেল ভাই দক্ষিণ দিকে কিন্তু জানালা খোলা, একটা বড় জায়গা আছে বাতাস আসার জন্য, ওই দিক দিয়ে কুকুরগুলো যখন দেয়াল ডিঙ্গিয়ে যাচ্ছিল তখন তিনি দেখলেন মাত্র 2টা। আচ্ছা। আর কুকুরগুলো ছিল অস্বাভাবিক চাইতে বড়। আচ্ছা। আমাদের বাংলাদেশে যে সকল কুকুর থাকে ওইগুলা চাইতে অনেক বড়। আচ্ছা। অনেক বড়, একদম সাদা। তো ওই কুকুরগুলো তিনি যখন তাড়িয়ে দিয়েছিলেন, প্রথমে কুকুরগুলো মেইন রোডের দিকে যায়, পরে যাওয়ার পর এগুলো আবার ব্যাক করে বাড়ির দিকে অন্যদিকে চলে যায়। তো তিনি চিন্তা করলেন যে যাক, এগুলো চলে গেছে, আমি চলে যাই। তো উনি চলে যাওয়ার পরে উনি বাড়িতে গেলেন, ভাত খেলেন। উনি ছিলেন একজন চেইন স্মোকার। তো উনি ধূমপান করার জন্য আবার যখন উঠানের দিকে আসেন, তো উনি দেখেন যে আবার নিচে দিয়ে দেখেন যে খামারে কিন্তু তখন লাইট জ্বলছিল। খামারে সবসময় 24 মিনিট লাইট জ্বলে, শুধু দিনের বেলা অফ থাকে। তো নিচে দিয়ে আবার দেখছিলেন যে আবার 10-12টা কুকুর। তিনি আবার কিছুটা ভয় পেয়ে যান, এত বড় কুকুর যদি এখন এগুলা আমার উপর অ্যাটাক করে। তো উনি সাথে সাথে ওই জহির ভাইকে জানান। জহির ভাইকে উনি মামা বলে ডাকেন। তো জহির ভাইকে জান যে মামা, আপনাদের খামারে তো এতগুলো কুকুর, আমার তো ঘটনাটা ভালো লাগছে না, কি করবেন? তো উনি বললেন যে আসলে এগুলো কোনো ব্যাপার না, তুমি যাও ঘরে যে ঘুমাও, এটা কোনো প্রবলেম না। তো উনি ধূমপান করে উনি বাসায় ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালবেলা গিয়ে দেখেন, জহির সাহেব সকালবেলায় খামার খুলে দেখেন যে উনার ছাগল ভেড়াগুলাকে মেরে ফেলে রাখা হয়েছে। আচ্ছা। এবং রাসেল ভাই এগুলা কোনো অস্বাভাবিক বা মৃত্যু ঘটেনি, এগুলা ঘটেছে, আমি আপনাকে যে ভিডিওটা দিয়েছি আপনি নিশ্চয়ই দেখেছেন যে এগুলাকে চিড়ে ফেলা হয়েছে, পেছনের রানগুলো চিড়ে ফেলা
ফেলা হয়েছে, বুক চিরে ফেলা হয়েছে। গর্ভবতী যে ভেড়াগুলো ছিল এগুলা ভেড়ার বাচ্চা শুদ্ধ টেনে পেছন দিক দিয়ে বের করে ফেলা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা যে এগুলার মাংসের মধ্যে কোনো রকম টাচ নেই, কোনো রকম আঁচড় নেই। মারার উদ্দেশ্যে এসছে। জি, মারার উদ্দেশ্যে এসেছে। এবং রাসেল ভাই এখানে কথা হলো, যদি কুকুর বা শিয়ালও তো প্রশ্নই ওঠে না। দেখেন, কুকুরের আরো প্রশ্ন ওঠে না। কুকুর হ্যাঁ। সবচাইতে মানে অনেক নিরীহ একটা প্রাণী। সবচেয়ে বড় কথা, কুকুর খুব উপকারী একটা প্রাণী, আমরা যতদূর জানি আর কি। এবং কুকুরের কোন প্রাণীকে এভাবে হত্যা করতে পারে কিনা আমার সন্দেহ আছে আর আর কি। এইভাবে কুকুর হত্যা করবে এটা তো পসিবল না ভাইয়া। হ্যাঁ, একদম। তো আমরা আর সবচেয়ে বড় আশ্চর্যজনক যেটা যে কোনটা পশুর গায়ে আমরা রক্ত পাইনি বা কোনো রক্ত ছিল না। রক্ত ছিল না। আচ্ছা। একটা প্রাণীকে যদি হত্যা করে সেটার রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা, কিন্তু ওই খামারে আমরা ইভেন আমি আপনাকে ভিডিওটা অফলাইনে দেখিয়েছি, আপনি হয়তো দেখেছেন যে কোথাও কোনো এক বিন্দু পরিমাণ রক্ত নেই। আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে পাশে কিন্তু গোয়ালঘরে একই খামারের পাশে দুটা গরু বাঁধা আছে, ওই গরুগুলোকে কোনো রকম টাচ করা হয়নি, কোনো রকম টাচ করা হয়নি। তাদের যখন এই ঘটনা ঘটেছিল তখন আমাদের কোতোয়ালি থানা থেকে পুলিশ গিয়েছে এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গিয়ে ওটা দেখেছে। তো ওনারা সাজেস্ট করেছে যেহেতু এই ঘটনাটা দেখতে একটু বিভৎস বা এরকম তো হওয়ার কথা না, বা কোনো প্রাণী অ্যাটাক করলে বা মানুষ অ্যাটাক করলে তো এমন ভাবে মারার কথা না, তো কোনো কবিরাজ ডাকার জন্য তারা সাজেস্ট করে। তো রাসেল ভাই আমরা আবার প্রশ্ন করেছিলাম যে আপনারা ওই দিন রাত্রে কোনো আওয়াজ শুনেছেন কিনা, ঘোড়া ভেড়া ছাগলের আওয়াজ শুনেছেন কিনা। তো ওনারা সুকমিয়া ভাই যিনি বললেন, যে যিনি বাড়ির মালিক, উনি বললেন যে না আমরা এমন কিছু শুনিনি, বা জহির ভাইও বলেছে যে এমন শুনিনি। তো আমরা বললাম, এরপরে ওনারা বললো যে আমরা শুনি, কিন্তু আমাদের রাসেল ভাই ওনাদের খামারের পেছনে একটা ডুবা আছে, এবং ডুবার অপর সাইডে যে সকল বিল্ডিং আছে তাদের ওই মানুষগুলো শুনেছে, কিন্তু রাত থাকার কারণে তারা আসতে পারে নাই, বা তারা অন্য কিছু মনে করেছে, তারা আর অত জিনিসটা মনে করেন। তো কবিরাজ চট্টগ্রাম থেকে কবিরাজ আসে, কবিরাজ আসার পরে কবিরাজ যখন চালান দেয় তখন কবিরাজ যে জিনিসটা বলে যে আপনাদের এখানে খুব খারাপ একটা জিনিস অ্যাটাক করেছে, আপনারা তার সাথে নিশ্চয় খারাপ কিছু করেছেন, তার জন্য সেটা আপনার উপর অ্যাটাক করে। আমরা এই জিনিসটা জানার পরে ওনাদেরকে জিজ্ঞাসা করেন আচ্ছা আপনারা খারাপ কি করেছেন বা এমন কিছু হয়েছে কিনা। তো ওরা বললেন যে না আমরা এমন কিছু তো করিনি, শুধু ওই রাসেল ভাই এই ঘটনা আগে এক সপ্তাহ আগে অর্থাৎ বৃহস্পতিবারে ওনার আম্মাজান মারা যাওয়ার পরে 3 দিন পর আমরা যে 4 দিন না করি, ও 4 দিন না করার দিন কাঙ্গালি ভোজ করার দিন মিলাদ মাহফিল করে কাঙ্গালি ভোজ আয়োজন করে, ওনার আত্মীয় স্বজন আসে, তারপর গরিব দুঃখীরা আসে, আসার পর খাওয়া শেষ হওয়ার পরে বিকেল অথবা সন্ধ্যা হয়, এমন টাইমে একজন জরাজীর্ণ বস্ত্র পরিহিত একজন মহিলা একটা বাচ্চা নিয়ে আসে, এসে তাদের কাছে খাদ্য চায় যে আমাকে খাবার দাও। তো ওরা ওই সুকমিয়া ভাই বললেন যে আমাদের ওই দিন ভাত ছিল, কিন্তু তরকারি আনুষঙ্গিক শেষ হয়ে যাওয়ার কারণে আমরা ওনাকে বললাম যে আপনি ভাত নিয়ে যান আমাদের অনুষ্ঠানে। তো ওনাকে এই ঘটনা বলার পর উনি নাকি চলে গেলেন। কিন্তু রাসেল ভাই আমরা ওই দিন যারা গেস্ট ছিলেন বা ওই যে এলাকার লোকদের সাথে কথা বলে জানতে পারি যে ওই এলাকার লোকের বলে যে সুকমিয়া ভাইয়ের ছোট ভাই যে জহির ভাই, উনি নাকি একটু ভেটু দিয়েছেন, যে উনি বলেছেন যে এগুলা করে লাভ কি, এগুলো পেট এগুলো সব হজম হয়ে যাবো, আবার মহিলার সাথে নাকি একটু দুর্ব্যবহার করেছেন। তখন আমরা বুঝতে পারলাম যে আসলে কবিরাজ যেটা বলেছে ওইটা আমাদের কাছে তারা হিডেন করে। তো যাক আমরা বললাম আচ্ছা কবিরাজ কি বলেছে। তো কবিরাজ বলেছে যে বাড়িটা 3 দিক থেকে বন্ধ করে দিয়েছে এবং বলেছে যে এটা ওনারা যাবেন, কিন্তু যাওয়ার জন্য ওনারা একটা ডিমান্ড করেছেন। কি ডিমান্ড? সেটা হলো যে পরের তৃতীয় শুক্রবার আপনাদেরকে একটা গরু জবাই করে এটা গোশত গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে, আরেকটা হচ্ছে বাড়িতে কোরআন খতম করাতে মিলাদ মাহফিল আবার নতুন করে করবে। ওকে ফাইন, করাবে। কিন্তু রাসেল ভাই তৃতীয় বৃহস্পতিবার তাই সুকমিয়া ভাই আমাদেরকে ফোন দেয়, শুক্রবার সকালে ফোন দেয় যে তৃতীয় বৃহস্পতিবার রাত্রে আবার তাদের খামারে অ্যাটাক হয় এবং খালামার আরেকটা পাশে হাঁস মুরগির খামার ছিল, ওই খামারে অ্যাটাক করে ওই খামারের যত হাঁস মুরগি ছিল ওইগুলাকে অস্বাভাবিকভাবে মেরে ফেলেছে, ঘাড়গুলো ঘুরিয়ে মোটকিয়ে পেছন দিয়ে রেখে দিয়েছে। এবং এটা কোনো খাওয়ার উদ্দেশ্যে না, এটা কোনো খাওয়ার উদ্দেশ্যে না, তাদের লস করার উদ্দেশ্যে, লস করার উদ্দেশ্যে বা তাদের একটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। একটা জিনিস তো আপনারা জানেন মনে হয় যে মানে জিন বিভিন্ন ফর্ম নেয়, তার মধ্যে কুকুর একটা ফর্ম মনে হয়, আমি যতটুকু জানি কুকুর সাপ এগুলো আছে, এগুলা এটাই আমি আমার বারবার খালি এটাই মনে হচ্ছে। আচ্ছা আপনি তারপরে বলেন। তারপরে আমরা ওনাকে বললাম যে আচ্ছা ভাই সুকমিয়া ভাই আপনি তো বলেছেন যে 3 দিক থেকে আপনাদের বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, তো তারা কেন আবার আসবে, বা আপনারা তো আজকে মিলাদ মাহফিল করার কথা, গরু জবাই
ভাই এখন মাংস বিতরণ করার কথা, তো আপনার কি এগুলো করেছেন, গোস্ত বিতরণ করেছেন? তো উনি বললেন যে আসলে কবিরাজ যখন আবার আনি তখন কবিরাজ বলেছে যে তিনি যে 3 দিকে তাবিজ গেড়েছেন, একটা তাবিজ এমন জায়গায় পড়েছে তাদের পথের মধ্যে, অর্থাৎ তারা এই তাবিজটার জন্য বা 3টা তাবিজের জন্য তারা বের হতে পারে না, তারা ওই বাড়িতেই ছিল। তারা কিছুদিন অপেক্ষা করেছে যে আমরা কিছু জানি কিনা। পরবর্তীতে তারা ওই হাঁস মুরগি মারার পরে আমাদেরকে একটা মেসেজ দিয়ে যে তারা এখনো বাড়িতে আছে। তারপর তিনি আবার কবিরাজ আবার ওই 3টা তাবিজ উঠিয়ে আবার আজান দেওয়ার মাধ্যমে 3টা তাবিজ সঠিকভাবে গাড়ানো হয় এবং মিলাদ মাহফিল করানো হয় এবং আপনার ওই গরু জবাই করে গোশত বিতরণ করা হয়। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমরা এর মাঝখানে কোনো ব্রেক না দেই, আমরা দেখি যে আমরা বিভিন্ন কুমিল্লার মানুষের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি এবং আমরা অফিসে আমরা বিভিন্ন সময় বসে আমরা যে সমস্ত জিনিস মানে আমরা রিসার্চ করে যা পেয়েছি, রেডিও ফুর্তির পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাটা কেমন কুমিল্লায়। কুমিল্লার মুরাদপুরে এক রহস্যজনক ঘটনার কথা আমরা জানিয়েছিলাম 28 জুলাইয়ের ভূত এফএমে। কুকুরের মতো দেখতে একদল প্রাণী এসে হত্যা করে যায় ছাগল আর ভেড়া। এক প্রত্যক্ষদর্শী জানান তিনি রাতের বেলা দোকান থেকে বাড়ি ফিরছিলেন, তখন দেখতে পান একটা মুরগিকে আক্রমণ করে 2টি কুকুর। লোকটি আসার সাথে সাথে কুকুরগুলো পালিয়ে যায়, এরপর আবার আক্রমণ করে কুকুরগুলো। এলাকার মাংস বিক্রেতা জলিল মিয়ার খামারে দেখা যায় একসাথে 10-12টা কুকুর। এর ভেতর 2টো কুকুরের গায়ের রং ছিল সাদা এবং এরা প্রত্যেকেই অনেক বড় আকারের ছিল। স্বাভাবিকভাবেই মনে ভয় ধরিয়ে দেবার মতো, যদিও মানুষ আসতে দেখলেই তারা পালিয়ে যাচ্ছে। সকালবেলা দেখা যায় জলিল মিয়ার খামারের সবগুলো ছাগল এবং ভেড়া মরে পড়ে আছে। এর ভেতর কয়েকটির শরীর অর্ধেকের মতো খেয়ে ফেলা। কিন্তু রহস্য আরো দানা বাঁধে, এই জন্য যে কুকুর বা শেয়ালের আক্রমণ হলে রক্ত পড়ে থাকতো আশেপাশে, কিন্তু মৃত ছাগল এবং ভেড়াগুলোর শরীরে কিংবা আশেপাশে কোনো রক্ত পড়ে থাকতে দেখা যায়নি, যেন প্রাণীগুলো সব রক্ত শূন্য, কিংবা কোনো ফিকশন কাহিনীর ভ্যাম্পায়ার এসে তাদের রক্ত খেয়ে চলে গেছে। এরই মাঝে এলাকার লোকজনদের মনে ভয় দানা বেঁধেছে। অনেকেই ভাবছেন জিন, ভূত বা রাক্ষসের আক্রমণ। যে লোকের বাড়িতে আক্রমণ হয়েছে তার মা মারা যান এর কিছুদিন আগে। ঘটনাক্রমে তার মা যে বারে মারা যান, পরের 1 সপ্তাহের ঠিক সেই বারেই নিরীহ প্রাণীগুলোর মৃত্যু ঘটে। এই ব্যাপারগুলো ঘটনার রহস্যময়তাকে আরো বাড়িয়ে তোলে। প্রসঙ্গত উল্লেখ্য যে বিশ্বে ঠিক এরকম ঘটনা আরো কয়েকবার ঘটেছে। 1975 সালে পুয়ার্তো রিকো দ্বীপের মোকা শহরে এরকম ঘটনা ঘটে, যেটাকে বলা হয়ে থাকে এল ভ্যাম্পিরো দে মোকা, দ্য ভ্যাম্পায়ার অফ মোকা। সে সময় ঘটনাটাকে অশুভ শক্তির কাজ হিসেবে মেনে নেন লোকজন। প্রায় 20 বছর পরে আবার একই রকম ঘটনা ঘটে পুয়ার্তো রিকোতে। 1995 সালের মার্চ মাসে দ্বীপের একটি খামারে 8টি ভেড়াকে পাওয়া যায় মৃত অবস্থায়। তাদের প্রত্যেকের বুকের 3টি দাগ পাওয়া যায় এবং এদের প্রত্যেকের শরীর ছিল রক্তশূন্য। একই বছরের অগস্ট মাসে পুয়ার্তো রিকোর ক্যানোভেনাস শহরে প্রায় 150 ছাগল ও ভেড়া এর আক্রমণে মারা যায়। সেই শহরের এক লোক অদ্ভুত আকৃতির এক প্রাণী দেখতে পান বলে জানান। এই প্রাণীটির নাম দেয়া হয় ছোপাকাবরা। ওই ঘটনাতেও যে প্রাণীগুলো মারা পড়ে তাদের প্রত্যেকের শরীর ছিল রক্তশূন্য। একই রকমের ঘটনার খবর পাওয়া যায় আরো অনেকগুলো দেশে। এ নিয়ে অনেক গবেষণাও হয়। প্যারানর্মাল অ্যাক্টিভিটি গবেষক এবং লেখক বেঞ্জামিন রেডফোর্ড ছোপাকাবরা নিয়ে গবেষণা চালান। তার এই গবেষণাধর্মী একটি বইও রয়েছে, ট্র্যাকিং দ্য ছোপাকাবরা। যদিও বিজ্ঞানীরা এখনো এই রহস্যের কুলকিনারা করতে পারেননি। সেই অমীমাংসিত রহস্যের আক্রমণ হলো বাংলাদেশের কুমিল্লাতেও। তবে কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাটির পেছনে সেই রহস্যজনক ছোপাকাবরা নাকি অন্য কিছু রয়েছে, সেটি এখনো ধোঁয়াশায় ঘেরা। আমরা কথা বলি স্থানীয় অধিবাসী তানভীর আহমেদ রিফাতের সাথে।
তিনি জানান, গত শুক্রবার 4 আগস্ট আবারও ওই একই লোকের বাড়িতে হাঁস মুরগির খামারে আক্রমণ হয় এবং আবারও মৃত প্রাণীগুলোর শরীরে কোনো রক্ত পাওয়া যায়নি। সেই সাথে মাথা ছিল পেছনের দিকে মটকানো। তিনি আমাদের আরো জানান, ওই এলাকার আশেপাশে কোনো বনভূমি নেই, মূলত চারপাশেই লোকালয়। ফুর্তি শুনছেন রেডিও ফুর্তি। স্টে টিউনড। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি .FM। আর একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে যে আমরা ভূত এফএমের 7 বছর পেরিয়ে যাচ্ছি এই 13 তারিখ, অর্থাৎ আগামীকালকে। এখন তো শনিবার হয়ে গেছে, সো আগামীকালকে আমরা, আজকে বলতে পারেন যে আমাদের শেষ 7 বছরের আগে, 7 বছর পূর্ণ হওয়ার আগে শেষ দিন। অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই 7 বছর পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এবং এই 7 বছর উপলক্ষে আগামীকাল, অর্থাৎ রবিবার, শনিবার না কিন্তু রবিবার রাত 11:59 ভূত এফএম আবারও ফিরে আসবে আপনাদের জন্য স্পেশাল ঘটনা নিয়ে। এবং এই স্পেশাল এপিসোডে আপনিও পার্টিসিপেট করতে পারেন। রবিবারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কল পেয়ে যেতে পারেন এবং স্টুডিওতে এসে ঘটনা শোনাতে পারেন আপনিও। এবং আপনার জীবনের সবচেয়ে সেরা ঘটনাটি এই 7 বছর পূর্তি উপলক্ষে পাঠিয়ে দিন আজকে এবং কালকের ভেতর। আমরা সেই ঘটনাটি সিলেক্টেড হলে ডেফিনেটলি আমরা সেটা পড়ে শোনাবো, প্লে করব বা আপনাকে ইনভাইট করব। তো যাই হোক, আমরা এখন চলে যাব সরাসরি কিছু আপনারা যারা লিখছেন আমাদের পেজগুলোতে, সেই মেসেজগুলোতে, সেই মেসেজগুলো আমরা একটু পড়বো এবং দেখে কি মেসেজ আপনারা দিয়েছেন। তো এখানে যারা লিখেছেন ফেসবুকের আমাদের যে পেজটা রয়েছে সেখানে, যে কুমিল্লার ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লিখেছেন আফিয়াদ রহমান বাবু। হ্যাঁ, সবসময় মানে ভয়কে ছাপিয়েও মাঝে মাঝে রহস্য দানা বেঁধে ওঠে কোনো কোনো জায়গায়। কুমিল্লা এইরকমই একটা জায়গা। প্রেম খান আমাদের লিখেছেন যে ইমেল করলাম কিন্তু পড়লেন না। আপনার ইমেল যদি সিলেক্টেড হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেটা পড়া হবে, এ বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না। আহমেদ শিশির আমাদের লিখেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে গল্পটি শোনার পর তিনি ব্যালকনি থেকে বাইরে তাকাতে ভয় পাচ্ছেন। এরকম একটা জিনিস পরে বাইরে তাকালে তিনি বাইরে তাকাতে কিছু কুকুর দেখতে পেয়েছেন, সেটাতে তিনি ভয় পেয়েছেন। এটা হচ্ছে মানে জাস্ট কেবলই ঘটনাটা শুনলেন, এই কারণে এরকম লাগছে হয়তো। আর এমডি মানিক ইসলাম আমাদের লিখেছেন যে আমি খুলনা থেকে শুনছি, আমি ভূত এফএমের সবচাইতে পুরনো ফ্যান। কুমিল্লাতে ঘটনাটি শুনে আমি এখন ঠান্ডা এসি রুমের মধ্যেও ভয়ে ঘেমে যাচ্ছি। ইমন খান আমাদের লিখেছেন যে গাজীপুর থেকে, যে গাজীপুরের কোনো স্টোরি নাই নাকি? গাজীপুরের অনেক স্টোরি আছে। গাজীপুর থেকে কেউ যদি স্টোরি পাঠান তবেই আমরা সেটা হাতে পাবো। আমরা গাজীপুরের অনেক স্টোরি জানি, কিন্তু বা গাজীপুর নামটা দিয়ে অনেক কিছু বানিয়ে বানিয়ে লেখা সম্ভব হতে পারে, বাট সেটা তো উচিত হবে না, তাই না? ভূত এফএম তো সেরকম না, আপনারা সবাই জানেন। ফাহাদুর ইসলাম ফাহাদ আমাদের সাথে আছেন। এছাড়া আমাদের সাথে আছেন শ্রীকৃষ্ণ কর্মকার এবং তিনি বলছেন ভয় লাগছে। এমডি সানি খান আমাদের সঙ্গে আছেন, সিলেট থেকে শুনছেন তিনি। শাহান আহমেদ কুমিল্লার ঘটনাটি সত্যি অন্যরকম তাই লিখেছেন। ফরহান জোয়েদ আমাদেরকে লিখেছেন যে একা শুনছি, খুব ভয় লাগছে। আমাদেরকে লিখেছেন রোহান, স্টোরিটা জোস ছিল। হাসিবুল ইসলাম শান্ত আমাদের লিখেছেন অগ্রিম বার্থডে শুভেচ্ছা জানিয়েছেন ভূত এফএমকে। এছাড়াও এমডি ইমরান ফারহাদ জিসান আমাদের সাথে আছেন। প্রিন্স রাহাত আমাকে বলছেন যে আপনি কি ভূত দেখেছেন? না, আমি ভূত দেখিনি, আমি কখনো দেখতেও চাই না, বাট আমার ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো আমি শেয়ার করেছি ভূত এফএমের শুরুর দিকে এবং তারপরে কয়েকবার। আমার সোনার বাংলা নাম, ফেসবুক নেম এটা, এবং তিনি লিখেছেন আমাদেরকে তনিমা আক্তার
তুতুল আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন, তিনি বলছেন অনেক ভয় লাগছে। এছাড়াও আমাদেরকে হামদান বিশ্বাস আমাদের সাথে আছেন, সৈয়দ আদনান রিফাত আমাদের সঙ্গে আছেন, আলভি জিম আমাদের সঙ্গে আছেন, ফরিহা তাসনিম আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন এবং তিনি বলছেন কুমিল্লার বিষয়টা বেশ অদ্ভুত। এমডি নাসির রিমন আমাদের সঙ্গে আছেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন সাইম আহমেদ এবং আমাদের সঙ্গে আছেন অর্ণব বিশ্বাস, ইন্ডিয়া থেকে শুনছেন, অ্যাপের ছবি আপ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আমরা চলে যাই সরাসরি ঘটনায় এবং আপনার ঘটনাটা আমরা শুনতে চাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আরেকবার বলতে হবে। জি, আসসালামু আলাইকুম লিসনার্স, আমি মোহাম্মদ হেলাল, এসি বরিশালের বাকেরগঞ্জ থানা চামটাগ্রাম থেকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। এটা আমাদের দেশের মানে গ্রামের একটা ঘটনা। এটা আমাদের জনপ্রিয় একটা গ্রাম আর কি, সারাবাড়িকে নিয়ে ঘটনাটা। তো আজ থেকে 20 থেকে 25 বছর আগে ওখানে মানুষের জনবসতি ছিল। তো যারা ছিল ওনারা একা বাড়িতে একারাই ছিল। তো ওনারা অদ্ভুত সব গলার সাউন্ড শুনতে পেতেন ওখানে। তো ওনারা একদিন রাতে আপনারা জামাই বউ দুজনেই আপনার অদ্ভুত সব গলার সুর শুনতে পেতেন দুজনেই। তো একদিন মধ্যরাতে হঠাৎ ওনার মানে বউয়ের ঘুমটা ভেঙে যায়। তো উনি শুনতে পায় যে ওনাদের পুকুরে কেউ একজন গোসল করতেছে। তো এটা শোনার পরে উনি ওনার ইয়াকে আর কি ওনার জামাইকে ঘুম থেকে ডেকে উঠায়। তো তারপরে ওনার বেশ আরো অদ্ভুত সব শব্দ শুনতে পায়। যদি উপর থেকে পানিতে কেউ ঝাঁপ দিলে যে সাউন্ডটা আসে ঠিক এরকম ধরনের বিকট শব্দ। তো এর কিছুদিন পরে ওনারা অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন ওনাদেরকে বলা হচ্ছে যে তোরা এখানে থাকিস না, তোদের সমস্যা হবে, তোরা এই বাড়িটা ছেড়ে দে। তো ওনারা দুজনের কেউ এটা তেমন একটা গুরুত্বের সাথে নেয় না। ওনারা একজন কবিরাজকে এনে পুরো বাড়িটা একদম বন্ধ করে দেয় যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো যেই কবিরাজ ওই বাড়িটা বন্ধ করে দিয়েছিল, উনি যখন বাসায় ফিরছিল তখন ওনার সাথে পথে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তো উনি যখন বাসায় যাচ্ছিলেন পথে এমন একটা বাতাস আসতে থাকে যেটা মানে একদম খুবই গরম, খুব ভয়ানক গরম ছিল। তো ওটা কেটে যাওয়ার কিছুক্ষণ পরই আবার এমন একটা ঠান্ডা বাতাস আসে যেটা খুবই মানে একদম যদি বরফ ছিটিয়ে দেওয়া হয় সেম এরকম। তো এই বাতাসটাও কেটে যাওয়ার পর যখন উনি একটু সামনে গেলেন তখন উনি ভাবলো উনি অনুভব করলেন ওনার পিঠে কেউ একজন জোরে সজোরে অনেক আঘাত করতেছে, কিন্তু উনি পিছু ফিরে কাউকে দেখতে পেলেন না, কিন্তু খুব ব্যথা অনুভব করতেছে। তো একটা সময় উনি যখন বাড়িতে গেল তখন ওনার বউকে সব ঘটনাটা খুলে বললো। তো ওনার বউ ওনার জামাটা খুলে পিঠটা মানে মালিশ করতে যাতে ব্যথাটা একটু কম লাগে। তো এই ঘটনার পরের দিন থেকে ওই কবিরাজ অনেক অসুস্থ ছিল এবং ঘটনার 5 দিন পরে কবিরাজ অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। তো ওনাকে যারা শেষ গোসল করিয়েছিল মানে দাফন করার আগে যে গোসল করেছিল ওনারা বলেছে ওনার পিঠে অনেক কালচে বর্ণের অনেকগুলো দাগ ছিল, যেমনটা যদি কাউকে চাবুক দিয়ে মারা হয় তা সেরকম অনেকগুলো দাগ ছিল। কিন্তু যেটা ওনার বউ ওদিন রাত্রে ওনার হাজবেন্ডের পিঠে ওগুলা দেখতে পায়নি। তো ওই যে বাড়িটা বন্ধ করে আসছিল কবিরাজের এই ঘটনা শুনে ওনারা দেখতে যায়, যদি ওনার বউ যেতে আগ্রহী ছিল, কিন্তু কবিরাজের বাড়ি অনেকটা দূরে থাকার কারণে উনি একাই যায়। তো সম্ভবত 7টা কিংবা 8টার দিকে ওনারা দাফন টাফন করা হয়। তো সবাই যে দূরে থেকে আসলে সবাই চলে যায়, উনি রওনা দিয়ে আসে। তো এদিকে ওনার বউ অনেক টেনশনে থাকে যে অনেক রাত্র হয়ে গেছে, ওনার হাজবেন্ডটা এখনো আসতেছে না। তো এইরকম চিন্তা করতে করতে ওনার সারা রাত্র পার হয়ে যায়, উনি আর বাসায় আসে না। তো পরের দিন আমাদের এলাকায় একজন লোক উনি মাঠে গরু চড়াতে যায়। গরু চড়াতে গিয়ে দেখে উনি যে একটা লোক মানে কাদার ভিতর গেড়ে আছে, মানে ওনার পা দুটো ছিল উপরে এবং মাথাটা ছিল নিচে। উনি এটা দেখে আশপাশে 2-1জনকে ডাক দিয়ে এনে ওনাকে ওখান থেকে টেনে তোলা হয়। তোলার পর ওনার চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না কারণ সম্পূর্ণ কাদায় ভর্তি ছিল। তো পরে যখন চেনা হলো, যেহেতু এলাকার লোক উনি চিনতে পারে, তো ওনাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রী যখন এটা দেখতে পারে যে ওনার হাজবেন্ডের এরকম অবস্থা, তো উনি শোকে ওখানেই স্ট্রোক করে মারা যায়। কি তারপর থেকেই ওই বাড়িতে কেউ থাকেনি, আজও পর্যন্ত ওখানে কেউ থাকে না এবং এরপরেই ওই জায়গাটার নাম হয় আসলে সারাবাড়ি। ভাই এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি একটা অডিও ক্লিপ আপনাদের পড়ে শোনাতে চাই। এই সপ্তাহের অডিও ক্লিপ যেগুলো আছে সেই অডিও ক্লিপগুলো অতটা
আমার কাছে মানে ভালো মনে হয় নাই। গত সপ্তাহে অনেক বেশি ভালো ছিল, তারপরে আমি একটা অডিও ক্লিপ পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। ওকে, তো আমরা যাচ্ছি আমাদের অডিও ক্লিপে এবং সরাসরি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চট্টগ্রাম থেকে এবং চট্টগ্রাম জেলার আমবাগান এরিয়া থেকে আমি কাউসার বলছি। আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই আপনাকে জিজ্ঞাসা করছি না কেমন আছেন। আমি 2011 থেকে ভূত এফএম শুনছি। আমার লাইফে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা ভূত এফএম শেয়ার করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ব্যস্ততার কারণে আমার পক্ষে ঢাকা গিয়ে ঘটনাটি বলা সম্ভব নয়। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি গত বছরের জানুয়ারি থেকে গ্যাসের সিলিন্ডারের বিজনেস করি। কাস্টমারের বাসায় গিয়ে সিলিন্ডার দেয়া ছিল আমার কাজ। মূলত এটাই আমার মূল ব্যবসা, তাই কাস্টমার যখনই আমাকে কল করত আমি তখনই সিলিন্ডার দিয়ে আসতাম। আমার এরিয়া এবং আশেপাশের এরিয়া এইরকম আরো সিলিন্ডারের দোকান রয়েছে। আমি সব সময় অন্য দোকানদার তুলনায় কাস্টমারকে বেশি কাস্টমারের কাছে চার্জ কম রাখতাম। সেই জন্য অন্যদের তুলনায় আমার ব্যবসা ভালোই চলছিল। আমার কাস্টমারও ছিল অনেক। ডেইলি আমাকে 10-20 জন কাস্টমারকে এই সিলিন্ডার দিয়ে আসতে হতো। কারো বাসায়, কারো দোকানে, এরকম ভাবেই আমি সিলিন্ডার দিয়ে আসতাম। আমি সবসময় রাত 10টার দিকে দোকান বন্ধ করে দিতাম। খুব ভোরে দোকান খুলতে হতো, বিধায় 11টার মধ্যে আমি ঘুমিয়ে যেতাম। বলে রাখা ভালো, আমার বাসা থেকে দোকান বেশি দূরে নয়। ঘটনার দিন রাত 9টায় দোকান বন্ধ করে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। হঠাৎ একটা কল পেয়ে ঘুম ভাঙে। উপর থেকে আমাকে বলছে, ভাইয়া আমি খুব সমস্যায় পড়ে গিয়েছি, আমার এই মুহূর্তে একটা সিলিন্ডার দরকার। আমি ঘুরে দেখলাম রাত 11টা 15। আমি বললাম, আমি এত রাতে যেতে পারবো না, আপনি কাল সকালে আপনাকে দিয়ে আসবো বলে ফোনটা রেখে দিলাম। লোকটা আবার কল করেই বলল, আমি খুব বিপদে পড়ে যাব এবং আমি আর আমার সহপাঠীরা না খেয়ে থাকতে হবে। লোকটি এমন ভাবে কথা বলল, আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম, ঠিক আছে, কোথায় দিয়ে আসতে হবে বলেন সেটা। তখন আমাকে সেইখানে যেতে বলল। আমার দোকান থেকে 20 মিনিট সময় লাগে। সঙ্গত কারণে জায়গাটির নাম বলছি না। চোখে ঘুম নিয়ে রওনা দিলাম। যখন আমি দোকানে গিয়ে একটি রিক্সার জন্য সিলিন্ডার নিয়ে একটি রিক্সার জন্য অপেক্ষা করতে থাকলাম, বাট রিক্সা পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা অটো রিক্সা এসে বলে, ভাই যাবেন? আমিও কোনো চিন্তা না করে রিক্সায় উঠে পড়ি। মাথায় শুধু ঘুরছিল যত তাড়াতাড়ি সম্ভব ঝামেলাটা সেরে ফেলা যায় ততই মঙ্গল। তবে রিক্সায় চললে যেমন অনুভব করে সবাই, আমার তেমন অনুভব হচ্ছিল না। মনে হচ্ছিল আমি যেন শূন্যের উপর ভেসে যাচ্ছি এবং খুবই স্পিডে যাচ্ছি। রিক্সার গতি এতই ছিল যে আমি 20 মিনিটের রাস্তা 6-7 মিনিটেই পৌঁছে যাই। আমি কিছু বলার আগে রিক্সাওয়ালাটি বলে, যান সিলিন্ডার দিয়ে আসেন। আমি অপেক্ষা করছি, আমি আবার আপনাকে নামিয়ে দিয়ে আসবো। বলে রাখা ভালো, যেই লোকটি আমাকে কল করেছিল উনি আমাকে বলেছিলেন, আপনি রিক্সাওয়ালাকে অ্যাড্রেস বললেই উনি আপনাকে ঠিক আমার বাড়ির সামনে নামিয়ে দেবে। আর আমি যেই বাড়িতে থাকি সেটি 4 তলা। রিক্সাওয়ালা ঠিক একটি 4 তলা বাড়ির সামনেই আমাকে নামিয়ে দিলেন। দূর থেকে বাড়িটা ভুতুড়ে মনে হচ্ছিল। চারিদিকে বেশ নীরব আর অন্ধকার। বাড়ির সিঁড়ি বেয়ে যখন উঠছিলাম, হঠাৎ আমার মনে হলো এই ঠিকানায় আসবো সেটা রিক্সাওয়ালা জানেন কিভাবে। আমি তো ওনাকে ঠিকানা বলিনি। ভয়ে আমার বুক দুপ করে উঠল। আমার জন্য যে আরো ভয়ানক কিছু অপেক্ষা করছিল তা আমি কল্পনা করি নাই। এসব ভাবতে ভাবতে 4 তলায় পৌঁছাই। কলিং বেল দিতেই কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক দরজা খুললেন। বললাম, আপনি আমাকে কল দিয়েছিলেন, আপনার জন্য সিলিন্ডার নিয়ে এসেছি। কথাটা শুনেই লোকটা কেমন যেন চমকে উঠলেন। বললেন, আমি তো আপনাকে কল দিইনি, আর সিলিন্ডারও তো আনতে বলিনি। তবে 4 তলায় একজন সিলিন্ডার ইউজ করে, উনি হয়তো আপনাকে কল দিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞাসা করলাম, এটা কত তলা? উনি বললেন 3 তলা। ভাই, প্রতিটা ফ্লোরেই কিন্তু ফ্লোর নাম্বার দেয়া আছে।
আমি ফ্লোর নাম্বার কনফার্ম হয়েই কলিং বেল চাপি। ফ্লোর নাম্বারটি দেখে আমি অবাক হই, দেখি সত্যি 3 তলা। নিজেকে অনেক বোকা আর অসহায় মনে হচ্ছিল। মনের ভুল ভেবেই আরো অনেক তলা উপরে উঠে গেলাম। ফ্লোর নাম্বার 4, আরেক তলা উপরে উঠে গেলাম। ফ্লোর নাম্বার 4। বিশ্বাস করেন, কলিং বেল চাপতেই সেই 3 তলার লোক আবার বেরিয়ে আসলো এবং চোখ তার অনেক লাল ছিল। আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি এখনই জ্ঞান হারাবো। সবকিছু কেন যেন উল্টা পাল্টা লাগছিল। লোকটি একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আপনাকে বললাম না 4 তলায় যেতে, আপনি জাননি? আমি কথা বলার শক্তি ততক্ষণে হারিয়ে ফেলেছি। লোকটি আমাকে বলল, জানতো, এত রাতে ডিস্টার্ব করবেন না। ঘুম তো ভেঙে দিয়েছেন, এত রাতে ফাজলামি করতে এসেছেন, যান 4 তলায় যান। আমি খুব ভয় পেয়ে 4 তলায় আর যেতে সাহস পাচ্ছিলাম না। তবুও সিলিন্ডারটি নিয়ে গেলাম 4 তলায়। এইবার দেখি আরো বিস্ময়কর দৃশ্য, যা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কলিং বেল দিলাম আর এক লোক দরজা খুলল। দরজা খোলার পর দেখি উনি আর কেউ নন, যার রিকশায় করে আমি এখানে এসেছি সেই ব্যক্তি। যখনই আমি দৌড় দেব মনস্থির করেছি, ঠিক তখনই লোকটি আমাকে বলে, ভাই আপনার আসতে এত সময় লাগলো কেন? আমি কখন থেকে আপনাকে কল দিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ ভাই, আপনি আজ না আসলে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হতো। রুমে উনি ছাড়া কাউকে দেখতে পাইনি, আর কোনো মোবাইলের রিং এর শব্দও আমার কানে আসেনি। তাছাড়া মোবাইলও সাইলেন্ট ছিল। আমি কোনোভাবেই ওখান থেকে পালাতে চাচ্ছিলাম। আমি জানি আমার সাথে যা হচ্ছে তা স্বাভাবিক কিছু না। আমি যখন সিঁড়ি দিয়ে দৌড়ে আসছিলাম, মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ আসছে। নিচে নেমে দেখি রিক্সাওয়ালা নেই। মনে মনে ভাবতে থাকি, আর এক মুহূর্ত নয়। বাসার উদ্দেশ্যে যখন পা বাড়াই, তখনই পেছন থেকে ডাক আসে, ভাই যাবেন না? পেছনে ফিরে দেখি সেই রিক্সাওয়ালা। এবার ওনার মুখটা ভালো করে খেয়াল করি। উনি আর কেউ নন, একটু আগে আমি যাকে সিলিন্ডার দিয়ে এসেছি উনি সেই ব্যক্তি। দেখলাম ওনার চোখ টকটকে লাল, আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছেন এবং মনে হচ্ছে উনি শূন্যে ভাসছেন আর আমাকে বলছেন এই সিলিন্ডারটাই তাদের নাকি মৃত্যুর কারণ। আমি এইসব দেখে নিজেকে সামনে রাখতে পারিনি, অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরে নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে আমার বড় ভাই, আমার মা। ভাইরা বলল, রাতে তোকে বিছানায় না দেখে কল করি, তুই রিসিভ করছিলি না, তাই তোকে খুঁজতে খুঁজতে দোকান পর্যন্ত এসে দেখি তুই দোকানের বাইরে পড়ে আছিস। পরদিন সকালে আমি ওই জায়গাটায় যাই এবং আশেপাশের এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি কয়েক মাস আগে এখানে আগুনে পুড়ে সিলিন্ডারের মাধ্যমে আগুনটা লাগে এবং আগুনে পুড়ে 2 জন মানুষ মারা যায়। তার মধ্যে একজন রিক্সা চালাতেন। তারপর থেকে এই বাড়িতে অনেক অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে থাকে, যার কারণে এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারেন না। এবং এটাই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমি জানি না যে পুরো জিনিসটাই আপনি যেটা লিখেছেন সেটা আপনার কল্পনা কিনা, বা আপনি আসলে কি দেখেছেন। পুরো জিনিসটাই আপনি আসলে দোকান থেকে বের হওয়ার পরেই সেখানেই আপনার কোনো ঘটনা ঘটেছিল কিনা। কিন্তু আপনি সবচেয়ে বেশি কনফিউজড হয়েছে যে কারণে, যে পরের দিন আপনি যখন ওখানে গেলেন তখন আপনি আবার দেখলেন যে না, সেই বাড়িটার অস্তিত্ব আছে এবং সেখানে সত্যিই এরকম মানুষ মারা গেছে আগুনে পুড়ে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই মানুষটি কেন আপনাকে ডাক দিয়ে নিয়ে কেন সিলিন্ডার চেয়ে পাঠালো? কি কারণ? যেই সিলিন্ডার তাদের
আমাদের এত ক্ষতির কারণ সেই সিলিন্ডারটাই কেন তারা চেয়ে পাঠালো আমি জানি না, আপনারা ভালো জানেন। এবং কাউসার, আমি বিশ্বাস করি যে আপনি এই ঘটনাটা মানে এই ঘটনা এটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন এবং সেজন্য আমাদের লিখে পাঠিয়েছেন। যদি পারেন আরেকটু ভালোভাবে লিখে পাঠাবেন যে আপনার কাছে কি মনে হয়, সেটা আপনি একটু লিখে পাঠাবেন। আর যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন তারাও একটু আমাদেরকে বলবেন যে আপনাদের কাছে কি মনে হয়। আমার কাছে ঘটনাটি খুব মানে কেমন যেন লেগেছে আমার কাছে। আমি মানে ঠিক মানে কেমন লাগে না মাঝে মাঝে কোনো ঘটনা শুনলে, এরকম আর কি। আমি ঠিক বুঝতে পারলাম না বোধহয়। যাই হোক, আশিক রাফিদ না আমাদেরকে আশিক আমাদেরকে SMS করেছেন, না SMS নয় মেসেজ পাঠিয়েছেন এখানে। গাইবান্ধা থেকে তিনি শুনছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি। অ্যাংশাস হাসান লিখেছেন ভূত এফএমের জন্য আমার স্পেশাল উপহার, আমাদের অ্যাপেরই আরেকটা ডিজাইন তিনি পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অ্যাপের উপর তিনি লিখেছেন 7 বছর, হ্যাপি বার্থডে ভূত এফএম এন্ড এভরিথিং। থ্যাংক ইউ। এবং আমাদের জন্য যে এইটুকু সময়, আপনার মূল্যবান সময় যে আপনি রেখেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তামিম বিদ সারওয়ার আমাদের সাথে আছেন, কুমিল্লার ঘটনাটা জোশ ছিল। রবিন রানা আমাদের সাথে আছেন। ওসমান হোসাইন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। রউফ ইসলাম, এছাড়াও মাজহারুল ইসলাম রকি আমাদের সাথে আছেন। অনেক ভয়ঙ্কর কিছু চাই, ওয়েটিং ফর দ্য বেস্ট ওয়ান। ওকে, আমরা দেখি কি করা যায়। এই ইমেলটা কেমন লেগেছে একটু আমাদেরকে কাইন্ডলি জানাবেন। শিহাব সরকার আমাদের সাথে আছেন, আমাদের সাথে সাব্বির হোসাইন সুমন এবং তিনি লিখছেন ইমেলটা জোশ ছিল। MD আলামিন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। নহিন উসমান চৌধুরী। তো আমি একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু রেডিও ফুর্তি পেজ থেকে পড়ছিলাম। আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা দেশে এবং দেশের বাইরে অনেকেই হয়তো অনেক কাজ করেন যে আপনাদেরকে ডেলিভারি দিতে যেতে হয়, বা কোনো বাসায় কোনো কাজে যেতে হয়, বা কারো কাছে কোনো কিছু পৌঁছে দিতে হয়। তো আপনি যদি হঠাৎ করে এরকম একটা জিনিস খেয়াল করেন যে একদিন হঠাৎ করে আপনি বেরিয়েছেন রাতের বেলায় বা কোন একটা সময়ে, সেই সময় আপনাকে নিতে একটা রিক্সা এলো বা একটা অটো এলো বা একটা ট্যাক্সি এলো বা একটা গাড়ি এলো, এবং আপনি যখন বাসার ভেতরে ঢুকলেন, সেই বাসার ভেতরে ঢুকেও আপনি দেখলেন যে সেখানেও ঠিক সেই অটোটি বা সেই রিক্সাটি বা সেই ভদ্রলোকটি আপনার জন্য অপেক্ষা করছে। খুব অদ্ভুত লাগবে না? উইয়ার্ড কিন্তু লাগার কথা, তাই সেটাই বলছি আর কি, যে ভীষণ উইয়ার্ড একটা ঘটনা আমরা শুনলাম। আমি জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছে এই ঘটনাটি, বাট ঘটনাটি সত্যি 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 খুব অদ্ভুত। যাই হোক, আমরা একটা ছোট অডিও ক্লিপে যাব। আমরা একটা অডিও ক্লিপ শুনে আসবো এবং তারপরে আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের কি সবগুলো অডিও ক্লিপ কি বড় নাকি ছোট কোনো অডিও ক্লিপ আছে? আচ্ছা, ঠিক আছে, আমাদের একটা অডিও ক্লিপে যাই এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। নমস্কার, আদাব রাসেল ভাই। আমি অনুব্রত চক্রবর্তী বলছি ভারতবর্ষ থেকে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত কোচবিহার জেলায় আমার বাড়ি। যে ঘটনাটা আজকে আমি শেয়ার করব, সেই ঘটনাটি আমার অত্যন্ত প্রিয়জন, আমার মায়ের মা অর্থাৎ আমার দিদার মৃত্যু সংক্রান্ত। এবং দিদার মৃত্যুর পরবর্তী কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা যে ঘটনাটা এক্সপিরিয়েন্স করেছি, সেই ঘটনাটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। ঘটনাটির সঙ্গে শুধু আমি নই, আমার পরিবারের 4 জন ব্যক্তি অর্থাৎ আমি, আমার মা, আমার বাবা এবং আমার দিদি, এবং তার সঙ্গে 2 জন আত্মীয়া অর্থাৎ আমার মেজো মাসি এবং আমার মেজো মাসির মেয়ে, এরা জড়িত। আমার দিদার মৃত্যু ঘটেছিল 2012 সালের 9 নভেম্বর এবং সময়টা ছিল শীতকাল। এবং দিদা রাত্রি 9:30টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং ভারতবর্ষের আইন অনুযায়ী যেহেতু মৃত্যুর পর 3 ঘন্টা পার না হলে পরে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় না, এবং ডেথ সার্টিফিকেট ইস্যু না করা হলে পরে মৃতদেহকে আইনিভাবে সৎকার করা যায় না, অর্থাৎ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা যায় না। সেহেতু আমাদের মৃত্যুর 3 ঘন্টা পর পর্যন্ত অপেক্ষা করতে হতো। এবং রাত্রি 12:30টার সময় ডাক্তারের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে আসার পর অত রাত্রে কারো শ্মশানে গিয়ে সব দাহ করার মতন মানসিক অবস্থা ছিল না এবং সুবিধাও ছিল না। সেই জন্য সবাই ঠিক করেন যে পরদিন সকালবেলাতে মৃতদেহটাকে দাহ করা হবে এবং সেই কথা মতন আমাদের বাড়িতেই সে রাত্রে মৃতদেহটা রাখা হবে, সেরকমটাই কথা হয়। এবং তার সঙ্গে আরেকটি কারণও ছিল, আমার মেজো মাসি চেয়েছিলেন যে তিনি কোচবিহারে এসে পৌঁছানো না পর্যন্ত যেন তার মায়ের মৃতদেহ কোথাও স্থানান্তরিত না করা হয় বা দাহ না করা হয়। মৃত্যুর আগে শেষ দেখাটুকু উনি দেখে যেতে চান।
সেই কারণে এবং আগে যে কারণটা বললাম, এই দুটো কারণের জন্য আমরা ঠিক করি যতক্ষণ না পর্যন্ত সকাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মৃতদেহটাকে পাহারা দিয়ে রাখি। এবার সমস্যাটা হলো যে পাহারা দেওয়া নিয়ে, কারণ মৃতদেহটাকে একা ফেলে রাখা যায় না। মৃতদেহের সঙ্গে সবসময় কাউকে না কাউকে সে মৃতদেহটাকে ছুঁয়ে বসে থাকতে হয়। তো তারপর আমাদের সে রাত্রে যে অভিজ্ঞতা হয় সেটা ছিল মর্মান্তিক এবং ভয়ঙ্কর। রাত্রি 12:30টার পর থেকে, অর্থাৎ সেদিনটা 9 তারিখ পার হয়ে যাওয়ার পর 10 তারিখ যখন শুরু হয় এবং 12:30টার পরের থেকে হঠাৎ করে আমরা লক্ষ্য করি মৃতদেহটাকে আমি ছুঁয়ে বসেছিলাম এবং আমার বাবা পাশের ঘরে ছিলেন এবং মা এবং দিদি তারা একটু ভীতু প্রকৃতির জন্য তারা সেই ঘরে ছিলেন না। তারা পাশের ঘরে ভগবানের ঠাকুরের নাম গান করছিলেন। আমার বাবার ঘরে ছিলেন এবং আমি দিদার ঘরে, সেই ঘরে দিদার মৃতদেহকে স্পর্শ করে বসেছিলাম এবং ক্রমাগত নানান ধরনের স্তব, স্তুতি, স্তোত্র, মন্ত্র ইত্যাদি পাঠ করে যাচ্ছিলাম। তো এখানে বলে রাখি, জাতিগতভাবে এবং বর্ণগতভাবে আমরা হিন্দু ব্রাহ্মণ, সেহেতু বিভিন্ন ধরনের মন্ত্র, স্তোত্র এবং বিভিন্ন ধরনের ঈশ্বরের উপাসনা করার নানা ধরনের যে মন্ত্র এবং পূজার প্রক্রিয়া সেগুলো আমাদের আয়ত্তে আছে। তো আমাদের পক্ষে মনে হয়েছিল যে কাজটা খুব সহজই হবে, কারণ আমরা তো যেরকম মন্ত্রতন্ত্র বা নানা ধরনের স্তোত্র পাঠ জানি সেগুলোর জন্য কোনো অসুবিধা হবে না রাত্রিবেলাতে। কিন্তু আমাদের এই ধারণাটা সম্পূর্ণ রকম ভাবে ভুল প্রমাণিত হয়েছিল। আমি জানি না কেন, কিন্তু সে রাত্রিটা খুব ভয়ঙ্কর ভাবে কেটেছিল। রাত্রি 12:30টার পর থেকে আমি যখন মৃতদেহটাকে ছুঁয়ে বসছিলাম, হঠাৎ লক্ষ্য করতে থাকি মৃতদেহের তাপমাত্রাটা অস্বাভাবিক রকম ভাবে কমে যাচ্ছে। আমরা সবাই জানি যে মৃত্যুর পর মানুষের দেহ বা যে কোনো প্রাণীর দেহ শীতল হয়ে যায়, কিন্তু সেটা কি বরফের মতো ঠান্ডা হয়? মনে হয় না। আমি আজ পর্যন্ত কোনো মৃতদেহকে বরফের মতো ঠান্ডা হয়ে যেতে দেখিনি, যদি না সেটাকে বরফে করে রাখা হয়। অর্থাৎ মর্গে যেরকম ভাবে মর্গের ফ্রিজে রাখা হয়, সেই মর্গের ফ্রিজে না রাখলে পরে মৃতদেহ মনে হয় না বরফের মতো ঠান্ডা হয় বলে। ঘরের স্বাভাবিক উষ্ণতাতে তো নয়ই। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, শুধু মৃতদেহটা ঠান্ডা হচ্ছিল না, সেই সঙ্গে সঙ্গে ঘরের উষ্ণতা সেটাও অস্বাভাবিক রকম ভাবে দ্রুত গতিতে কমছিল। একটা সময় এমন হয়ে গেল যে আমি হাত দিয়ে দিদার মৃতদেহটা স্পর্শ করে বসেছিলাম এবং সেই সময় মনে হচ্ছিল একটা সময় যে আমি আর হাত দিয়ে ধরে থাকতে পারছি না, এতটাই ঠান্ডা। তারপর বাবাকে ডাকলাম, বাবা আসলেন এবং বাবা বললেন যে মনে হচ্ছে কোনো একটা অশুভ কিছু আশেপাশে আছে এবং তুই এক কাজ কর, তুই স্তোত্রপাঠ যেরকম চালিয়ে যাচ্ছিস সেরকম চালিয়ে যা, আর আমিও স্তোত্রপাঠ করছি, আমি ধূপ ধুনো ঘোরাচ্ছি, আশা করি আর প্রবলেম হবে না। তারপর আরেকটা কথা বললেন যে আমি এক কাজ কর, যে একটা প্রদীপ বা একটা আগুন, কিছু একটা আগুনের শিখা আলা একটা কিছু, মানে যে আগুনের শিখা হয়, ধূপকাঠির আগুন নয় বা আগরবাতির আগুন নয়, যে আগুনের শিখা হয় যেমন প্রদীপ বা মোম, সেরকম একটা কিছু আগুন এনে জ্বালিয়ে রাখ। আমি যেহেতু মৃতদেহ স্পর্শ করে বসেছিলাম, সেহেতু বাবা নিজেই একটা প্রদীপ ধরিয়ে এনে ঘরে দিয়ে গেলেন, কিন্তু তাতেও কোনো উপকার হচ্ছিল না। আগুন রাখার পরেও কোনো উপকার হচ্ছিল না, বরং তাপমাত্রা যেরকম কমছিল সেরকম কমতেই থাকলো এবং শুধুমাত্র সেটা কমছিলই না, এতটা শীত করা শুরু করলো, মনে হচ্ছিল আমি একটা ফ্রিজের ভিতরে ঢুকে আছি। মানে গোটা ঘরটাই যেন ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি এতটা ঠান্ডা বোধ করতে থাকি যে তখন মনে হচ্ছিল যে আমি যদি মানে একটা ফুল শার্ট গায়ে দিয়ে বসি তাহলে পরে খুব ভালো হয়, এবং সেই জন্য আমি কিছুক্ষণের জন্য মৃতদেহটাকে ছেড়ে ফুল শার্ট পরতে ঘরে চলে যাই এবং আমি একটা পায়জামা এবং একটা টি শার্ট পরেছিলাম। এবং কিছুক্ষণ পরে আমি যখন ফুল শার্ট পরে আসলাম তখন দেখলাম যে ঘরের টেম্পারেচারটা আরো কমে গেছে। তো তখন রাত্রি 1টা হবে, আমার মাস্টার দিদিরা ফোন করে জানলো যে তারা কাছাকাছি চলে এসছে এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তো আমি আর কিছুক্ষণ অপেক্ষা করছিলাম এবং সেই সময় বাবাও ঘরে ছিলেন এবং হঠাৎ করে আমি শুনলাম চালের উপর টং করে একটা ঢিল পড়লো। ঢিল পড়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু যদি ঘরে একটা মৃতদেহ থাকে এবং ঘরের উষ্ণতাটা সেরকম অস্বাভাবিক রকম ভাবে কমতে থাকে, সেই রকম সময়ে একটা চালের উপর ঢিল পড়া কিন্তু সহজে মেনে নেওয়ার মতন ঘটনা নয়। এরপর একই ঘটনা আবার ঘটলো, আরেকটা ঢিল পড়লো, কিছুক্ষণ পর আরো একটা, এরকম 10 মিনিটের মধ্যে প্রায় 13-14টা ঢিল পড়লো। এবং কিছুক্ষণ পর মনে হলো আমাদের চালের উপরে কেউ যেন মানে এক ব্যাগ ভর্তি নুড়ি পাথর, ছোট ছোট গুড়ি গুড়ি পাথর কেউ যেন ঝরঝর করে ঢেলে দিয়েছে এবং চালের উপর ঝরঝর করে সেরকম পাথর পড়লো। এবং সেটা বেশ কিছুক্ষণ চলতে থাকলো এবং এতটা শব্দ হচ্ছিল যে আমার মানে আতঙ্কে আমার পাশের ঘর থেকে আমার দিদি এবং আমার মা চিৎকার করে উঠেছিলেন। আমিও খুব ভয় পেয়ে যাচ্ছিলাম, বলাই বাহুল্য, ভয় পাওয়ার মতনই ঘটনা। আমাদের ঘরে কিন্তু এয়ার কন্ডিশনার নেই বা এয়ার কুলার নেই যে ঘর আচমকা সেটা চলে গিয়ে ঘরের টেম্পারেচারটা কমতে শুরু করবে বা সেরকম কিছু। আমাদের ঘর কিন্তু এমনি সাধারণ বাড়ি, একতলা বাড়ি এবং টিনের বাড়ি এবং উপরে সিলিং দেওয়া এবং হচ্ছে সিলিং এর থেকে ফ্যান ঝুলছে। এছাড়া কিন্তু ঘরের মধ্যে ঘর ঠান্ডা করার মতন কোনো উপকরণই ছিল না। সময়টা যদিও সে সময় কার্তিক মাস ছিল, কিন্তু কার্তিক মাসে কিন্তু সেরকম হাড়হিম করা ঠান্ডা পড়ে না, কোনো সময় নয়। এবং কার্তিক মাসে কোনো সময় কারোর বাড়িতে চালের উপর ঢিল পড়ে না। এবার কিছুক্ষণ পর রাত্রি যখন 1টা বেজে গেছে, সেই সময় আমি লক্ষ্য করলাম হঠাৎ করে খাটটা মৃদু কাঁপছে। আমি মৃতদেহ স্পর্শ করে বসেছিলাম, কিন্তু এতটা ঠান্ডা ছিল, বাবাকে বলার পরে বাবা বলেছে
বলেছিলেন যে তুই এক কাজ কর, শুধুমাত্র একটু টাচ লাগিয়ে বস, যাতে ছোঁয়াটা যেন থাকে, কিন্তু অত জোরে ধরতে হবে না। কারণ এতটা ঠান্ডা লাগছিল যে মনে হচ্ছিল যে জায়গাটাতে আমি একটা বরফের টুকরো টাচ করে বসে আছি, কাজে বেশিক্ষণ ধরে সেটা টাচ করে থাকতে পারছিলাম না। মাঝে মাঝে একটুক্ষণের জন্য হাত বা আঙ্গুল সরিয়ে নিতে হচ্ছিল, কিন্তু সেটা বাধ্য হয়ে। তো যাই হোক, তারপর মনে হচ্ছিল যে খাটটা একটু যেন কেঁপে উঠলো, শুধু সামান্য একটু, মানে কয়েক সেকেন্ডের জন্য খাটটা একটু কেঁপে উঠলো। তো তখন মনে হলো কি থেকে আমার মনের ভুল, ভাবতে ভাবতে আবার কাঁপলো, এবং পরপর রিপিটেডলি 3 থেকে 4 বার এরকম ভাবে মৃদু মৃদু কেঁপে উঠলো। মানে কেউ যেন খাটটা ধরে একটুখানি নাড়িয়ে দিল, আবার একবার নাড়িয়ে দিল, আবার একবার নাড়িয়ে দিল, এরকম ভাবে। আমি তখন প্রচন্ড ভয় পাচ্ছিলাম। বাবাকে বললাম যে বাবা তুমি এসে বসো। তো বাবা তখন এসে খাটের পাশে বসলেন এবং মৃতদেহটাকে বাবা স্পর্শ করে থাকলেন। সেই সময় ফোন আসলো যে আমার মাস্তুতো দিদিরা চলে এসেছেন এবং গলির মাথাতে তাদের গাড়ি এসে দাঁড়িয়েছে। তারা ভাড়া করা গাড়িতে এসেছিলেন। তো আমি এগিয়ে গেলাম, বাবাকে বললাম। বাবা বললো যে টর্চ নিয়ে যায় এবং কোন রকম ভাবে কেউ যদি পেছন থেকে ডাকে বা কোন রকম শব্দ পাস পেছনে তাকাবি না, বা কেউ ডাকলেও উত্তর দিবি না, সোজা যেখানে যাচ্ছি সেখানে যা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি গেলাম। যাওয়ার আসার পথে কোনো বিপদ হয়নি, যদিও গোটা রাস্তাটাই গলিটাই আমি মানে কাঁপতে কাঁপতে চলছিলাম ঠাকুরের নাম জপতে জপতে। তারপর ওদেরকে ব্যাগ ট্যাগ নিয়ে আসলাম এবং আসার পরে যখন আমার মাসি মৃতদেহটাকে দেখলো, তখন স্বাভাবিকভাবেই মানে মৃতদেহের উপর হামলে মানে হাহাকার করে কেঁদে উঠলো এবং মৃতদেহের উপর আশ্রয় পড়লো। এবং আশ্রয় পড়ার সঙ্গে সঙ্গে যেটা টের পেলো সেটা হচ্ছে যে মৃতদেহটাকে যে চাদর দিয়ে ঢাকা ছিল, সেই চাদরের উপর থেকেও সে হাড়হিম করা ঠান্ডাটা সেই মাসি উপভোগ সেটা অনুভব করতে পারলেন। এবং সে আটকে উঠে সঙ্গে সঙ্গে মৃতদেহটাকে ছিটকে এসে বললেন যে কি এত ঠান্ডা কেন? আমি বললাম যে জানি না, রাত্রি 12:30টার পর থেকে এরকমই হওয়া শুরু হয়েছে। এবং বাই দ্য ওয়ে, ওরা যখন ঘরে ঢুকলো তখন দরজাটা খোলা হয়েছিল, দরজাটা ফাঁক করা হয়েছিল, কিন্তু ঘরের বাইরের উষ্ণতা, আমি সেই ঘর থেকে যখন বাইরে গেলাম তখন আমার ফুল শার্ট পরা অবস্থাতে মনে হচ্ছিল যে গরমে যেন আমি মরে যাচ্ছি, কারণ এত ঠান্ডার মধ্যে এত ছিলাম এবং শরীরটা অভ্যস্ত হয়ে গিয়েছিল। তারপরে বাইরে যখন স্বাভাবিক উষ্ণতাতে আসলাম মনে হচ্ছিল যে গরমে আমি ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। তো সেই সময় ওরাও টেম্পারেচারটার পার্থক্যটা বুঝতে পারে এবং তখনও অত খেয়াল করেনি। কিন্তু মৃতদেহটা যখন ছুলো এবং মাস্তুতো দিদিও সেটা ছুলো, ছোঁয়ার পরে বললো তারও একই রকমের প্রতিক্রিয়া এবং বলে উঠলে যে এত ঠান্ডা কেন মৃতদেহ? আমি একই উত্তর করলাম এবং আমার মাস্তুতো দিদি যে সে খুব ডানপিটে এবং খুবই সাহসী, সেজন্য ওকে বললাম যে তুই একটু ফ্রেশ হয়ে এসে আমার সাথে একটু এখানে বস, তাতে আমার একটু ভালো লাগবে আর সময়টাও কাটবে আর আমি একটু সাহস পাবো। ও বললো আচ্ছা আসছি। তো ও কিছুক্ষণ পরে এসে বসলো এবং আমার বাবা মাসির সঙ্গে কথা বলার জন্য এবং মাসি আমার মার সঙ্গে কথা বলার জন্য পাশের ঘরে চলে গেলেন। সে সময় আমি আর আমার মাস্তুতো দিদি ঘরে বসে আছি এবং সেই সময় রাত্রি 2:30 তখন বাজে। সেই সময় হঠাৎ করে আমি শুনলাম আমার দিদার যে খাটের মধ্যে মানে দিদার মৃতদেহ যে খাটের মধ্যে ছিল, সে খাটের পাশেই ছিল বড় বড় দুটো জানালা এবং দুটো জানালাই বন্ধ ছিল। সেই জানলার কাঠের পাল্লার মধ্যে মনে হলো কেউ টক 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 এরকম করে ঠিক 3 বার নক করলো। আমি তখন চমকে উঠলাম এবং মাস্তুতো দিদির দিকে তাকালাম। ও আমার দিকে তাকিয়ে আছে, ও অবাক হয়ে গেছে এবং আমি বললাম যে কি হলো? ও বললো যে ভাই খুলিস না। আমি বললাম সে তো খুলবই না, কিন্তু ঘটনাটা কি হলো? ও বললো যে ওই পাশে কেউ আসছে মনে হয়। ততক্ষণে আমাদের কথা শুনে বাবাও চলে এসেছেন ঘরে এবং বাবা বললেন যে কোনো অবস্থাতেই হোক না কেন কেউ ডাকলেও জানালা খুলবি না, কোনো রকম ভাবেই নয়। আমি বললাম যে সেটা অবশ্যই খুলবো না, কিন্তু এরকম করতে থাকলে তো আর এই ঘরে বসে থাকাটা অসম্ভব। তো বাবা কিছু না বলে চলে গেলেন এবং বাবা আবার ধূপ ধুনো জ্বালিয়ে সারা বাড়ির চারদিকে ঘুরিয়ে আসলেন, কিন্তু তাতেও অবস্থার কোনো উন্নতি হলো না। রাত্রি যখন প্রায় 3:15 বাজে তখন আমার মাস্তুতো দিদি হঠাৎ করে বললেন, আমি মাথার দিকে বসেছিলাম এবং ও ছিল পায়ের দিকে বসা, পায়ের সঙ্গে মান্তুদির শরীরের টাচ লেগেছিল এবং মান্তুদি হঠাৎ করে যেন আমাকে বলে উঠলো কি রে ভাই? আমি বললাম যে কি? বললো যে এই মৃতদেহটার পাটা যেন একটু নড়ে উঠলো না। আমি বললাম কি বলছিস, পা নড়ে উঠলো মানে? বলে হ্যাঁ দেখ পাটা যেন একটু নড়লো। আমি বললাম যে সে কি কথা, দেখি ভালো করে। তো ও তখন দেখতে পায়নি কারণ পাটা ওর পেছন দিকে ছিল। আমি দেখলাম লক্ষ্য করে যে পায়ের আমার দিদার মৃতদেহের ডান পাটা থেকে যে চাদরটা দিয়ে ঢাকা দেওয়া ছিল সেই চাদরটা খানিকটা সরে এসছে এবং ডান পায়ের পাতাটা বেরিয়ে এসছে। তখন আতঙ্কে আমার সারা শরীর হিম হয়ে গেল এবং মাস্তুতো দিদিকে দেখাতে সে বললো যে আর এটা নিয়ে কোনো কথা বলিস না, কারণ অন্যরা যারা মাসিরা আছে এবং মা আছে মাসি আছে, এরা শুনলে পরে ভয়ে হার্ট ফেল করে যেতে পারে আতঙ্কে। আমি বললাম ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ এরকম ভাবে থাকলে তো আমাদের হার্ট ফেল করবে। ও বললো যে কিছু করার নেই, দাঁতে দাঁত চেপে করে যা, সহ্য করে যা। আমি তখন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে এসে পাঠ করা শুরু করলাম এবং পাঠ করতে করতে অনেক মানে গীতা অনেক বড় মানে অনেক শ্লোক আছে
আছে গীতাতে, এবং সেটা পাঠ করতে সংস্কৃত শ্লোক জন্য বেশ কিছু সময়ও লাগে। আমি প্রায় যখন 4 ভাগের 1 ভাগ পড়া হয়ে গেছে, তখন রাত্রি 3:30 বাজে, এবং সেই সময় 3:30 কি 3:45 বাজে, এবং সেই সময় হঠাৎ করে দাদা আমার মাসুতো দিদি সে হঠাৎ করে বলল যে ভাই, আমি বললাম কি? বলো দেখ। আমি তাকিয়ে দেখলাম ও ইশারা করছে আমার দিদার মৃতদেহের মুখের দিকে, এবং আমি তাকিয়ে দেখলাম মুখটা হা হয়ে গেছে, অর্থাৎ মুখটা খুলে গেছে। জানি না মেডিকেল সায়েন্স এর ঘটনার কি ব্যাখ্যা দেবে, কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও আমি আর মান্তদি কেউই সেই মৃতদেহের হা করা মুখটাকে বন্ধ করতে পারিনি। অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করলাম, অনেকবার চেষ্টা করার পরেও মুখ হা বন্ধ হচ্ছিল না। এবং আমি তারপর বাবাকে ডেকে আনার পরে বাবাও চেষ্টা করলেন, তারপরেও মুখ বন্ধ হচ্ছিল না। আমি যথারীতি আবার গীতা পাঠ করা শুরু করলাম, এবং আরো কিছুক্ষণ গীতা পাঠ করার পরে দেখলাম যে হা মুখটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। প্রায় মিনিট 15 পরে আমি তখন গীতার পায়ের দিকে বসেছিলাম, এবং আমার মাসুতো দিদি ছিল মাথার দিকে বসা। আমার ডান হাতের তর্জনীটা দিয়ে আমার দিদার মৃতদেহের ডান হাতটা স্পর্শ করা ছিল, এবং বাঁ হাতে আমি গীতাটা ধরে পড়ছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার আঙ্গুলের মধ্যে কিছু একটা চাপ দিচ্ছে। প্রথম বুঝতে পারিনি, আমি যখন আরো ভালো করে যখন ব্যাপারটা লক্ষ্য করলাম, তখন মনে হচ্ছে আমার ডান হাতের তর্জনীটাকে কেউ যেন 2 আঙ্গুল দিয়ে ধরে খুব জোরে চাপ দিয়ে আছে। আমি তখন এতটা চমকে গেছিলাম এবং এতটাই ভয় পেলাম যে তখন আমি গীতা পাঠ করার মতন অবস্থাতে আর ছিলাম না, বা থাকতে পারিনি। আমি পাপ স্তব্ধ করলাম এবং ভয়ে আর্তনাদ করে উঠলাম। সেই সময় তখন মাসুদু দিদি আমাকে বলল যে ভাই, শিগগিরই এখন মেশোকে ডাক। আমি বাবাকে ডাকলাম, বাবা এসে দেখলেন, এবং বাবা এবং আমার মাসুদু দিদি দুজনে মিলে অনেক চেষ্টা করার পরেও সে হাতটাকে ছাড়াতে অনেক চেষ্টা করার পরে সে হাতটাকে ছাড়াতে পারেনি। এবং আমি দেখলাম যে 2টো বরফের চাঙড়ের মাঝখানে যদি আঙ্গুলটা পড়ে, তাহলে যেরকম অনুভূতি হয়, অর্থাৎ অত্যন্ত ঠান্ডা কিংবা কোনো একটা কিছু দিয়ে বরফের চাঙড় দিয়ে যদি চাপ দিয়ে ধরে রাখা হয় আঙ্গুলটাকে, তাহলে পরে যেরকম ধরনের অবস্থা হবে ঠিক সেরকম অবস্থা। এবং আমি তখন রিয়ালাইজ করলাম, এটুকু বুঝতে পারলাম যে ঘটনা এমন একটা কিছু ঘটছে, বা এমন একটা কিছু ঘটতে চলছিল বা চলছে, এরা হয়তো চায় না যে আমি গীতা পাঠ করি। আমি সেটা বুঝতে পারলাম যখন, যে কোনো রকম ভাবে আমি যদি গীতা পাঠটা বন্ধ করি, তাহলে পরে এই ঘরে আর কি যে ঘটবে সেটা আমার কল্পনারও বাইরে। আমার মনে হচ্ছিল কেউ যদি আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, বা আমি যদি অজ্ঞান হয়ে যাই, আমি এই বিভৎস অভিজ্ঞতা থেকে মুক্তি পাবো। রাত তখন 4:45, বলা ভালো যে তখন প্রায় ভোর, এবং সেই সময় সূর্যোদয় হয় প্রায় এই 6:30-6টার কাছাকাছি সময় সূর্যোদয় হয়। এবং সেই সময় অনুযায়ী ক্যালকুলেশন করে বুঝলাম যে তখনও সূর্য উঠতে বা দিন শুরু হতে যত দেরি, তাতে বাকি সময়টা কাটানোটা প্রচন্ড কষ্টকর। তো বাবা এসে বসলেন ঘরে। আমরা 3 জন, আমি, আমার মাসুতো দিদি এবং আমার বাবা। বাবা আমাকে বললেন যে তুই অনেকক্ষণ ধরে আছিস, তুই একটু যা রেস্ট নে, আমরা আসছি। এবং আমি তখন চোখে মুখে একটু জল টল দিয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য বারান্দায় এসে বসলাম, এবং তখন লক্ষ্য করলাম যে ঘরের মধ্যে যে ঠান্ডা হিমেল বাতাসটা আমি অনুভব করছিলাম, আমি বারান্দায় এসে বসার কিছুক্ষণ 2-1 মিনিট পরের থেকে আমার মনে হচ্ছিল যে আমার চারদিকে যেন সেরকম ঠান্ডা শিরশিরে একটা বাতাস আমাকে ঘিরে ধরেছে। এবং বাইরে আসার পরে আমি ঘর থেকে বেরোনোর পরে ফুল শার্ট খুলে ফেলেছিলাম, তখন ওই শিরশিরে বাতাসের মনে হচ্ছিল যে আমি ফুল শার্টটা আবার পরে নেই। তখন এতটা ভয় লাগা শুরু হলো আমার হঠাৎ করে, এবং তখন মনে হচ্ছিল যে আমার ঘাড়ের মধ্যে, আমার কানের পেছনে বা আমার পিঠের মধ্যে সে ঠান্ডা বাতাসের অত্যন্ত ঠান্ডা পালক দিয়ে, বরফের তৈরি পালক দিয়ে, পালকটা যদি বরফের তৈরি হয় এবং সেরকমই যদি স্মুথ হয় পালকের মতন বা সফট হয়, তাহলে পরে যে অনুভূতিটা হবে, কিন্তু প্রচন্ড ঠান্ডা সেই অনুভূতিটা আমার পিঠের মধ্যে দিয়ে কখনো ঘাড়ে, কখনো কানের পেছনে, কখনো পায়ে লাগছিল। আমি স্থির করতে পারছিলাম না যে আমি কি করব। অনেকক্ষণ পর প্রায় 10 মিনিট আমি ওখানে চুপচাপ বসেছিলাম, এবং আমার কিছু করার মতন ক্ষমতা সে সময় ছিল না। আমি সেরকম অবস্থা থেকে যখন কাটিয়ে বেরোলাম, তখন 4টা বেজে গেছে। এবং তারপর আমি ঘরে যখন তাড়াতাড়ি করে ঘরে গেলাম, তখন ঘরে যাওয়ার পর আমার বাবা দেখলাম বিস্ফোরিত ভাবে মৃতদেহের দিকে তাকিয়ে আছেন এবং বলছেন, এ কি করে সম্ভব? আমি তাকিয়ে দেখলাম আবার মৃতদেহের মুখটা খুলে গেছে, এবং চোখগুলো খোলা, এবং দৃষ্টি একদম স্থির। মৃত মানুষের চাহনি যেরকম হয়
এবং সেটা সোজা সিলিং এর দিকে তাকিয়ে আছে, অর্থাৎ চিত হওয়া সহ মৃতদেহের চোখ যেরকম সোজা সিলিং এর দিকে বা ছাদের দিকে থাকবে ঠিক সেরকম ভাবে তাকানো এবং মুখটা খোলা। আমার মাসুদ দিদি তখন মাথার কাছ থেকে ভয়ে ছিটকে উঠে এসছে এবং আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমিও চিৎকার করে উঠলাম এবং আমার পাশের ঘর থেকে সে শব্দ শুনে তাড়াতাড়ি করে দৌড়ে এসে আমার মা এবং আমার দিদি যখন দৌড়ে আসলো তখন ওই দৃশ্য দেখে আমার দিদি সেখানেই সেন্সলেস হয়ে যায় এবং তাড়াতাড়ি করে তাকে ধরে অন্য ঘরে নিয়ে যাওয়া হয় এবং জল টল ছেটানো হয়। এবং এরকম অবস্থাতে যদি সেন্সলেস হয়ে কেউ বেশিক্ষণ থাকে তাহলে পরে হয়তো বা অশুভ শক্তির দ্বারা তার নানা ধরনের দৈহিক ক্ষতি হতে পারে। সেজন্য তাড়াতাড়ি করে তার সেন্স আনার জন্য নানা রকম চেষ্টা করা হলো এবং কিছুক্ষণ পরে তার সেন্স এসেছিল। কিন্তু ওই ঘরে ওই দৃশ্য দেখার পরে আর বেশি আমি আর আমার মাসুদ দিদি কেউ থাকতে পারিনি, শুধু বাবাই মৃতদেহ ধরে বসেছিলেন। এবং তার কিছুক্ষণ পর আমরা হঠাৎ করে শুনতে পেলাম, সেই সময় আমি ঘরের মধ্যেই ছিলাম এবং শুধু সে খাটে বসেছিলাম না, পাশে একটা চেয়ারে বসেছিলাম এবং হঠাৎ করে শুনতে পেলাম একটা গুঁ গুঁ শব্দ এবং শব্দটা আসছে হাঁ করা মুখের ভেতর থেকে। সেই শব্দ শোনার পর আমার এত সাহসী বাবাও এতটাই ভয় পেয়ে যান যে মনে খুব বললেন যে এখানে থাকাটা আর ঠিক হবে না, এখান থেকে শিগগির বেরিয়ে পড়। আমরা শতন সহস্র নিয়মের তোয়াক্কা না করে মৃতদেহকে ওই অবস্থাতেই ফেলে রেখে আমি বাবা এবং আমার মাসুদ দিদি ঘর থেকে বেরিয়ে চলে আসি এবং অবস্থা এতটাই জটিল ছিল যে পরবর্তীকালে আর আমাদের তিনজন যাদের কথা বললাম তাদের কেউ অন্তত আগামী আধ ঘন্টা সময় পর্যন্ত সেই ঘরের মধ্যে ঢোকার বা উকি দেওয়ারও সাহস করিনি। এবং সে আওয়াজটা বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে এবং কিছুক্ষণ পর আওয়াজ পেলাম যে বিছানার উপরে কিছু একটা মানে নড়ছে। আতঙ্কে তখন আমাদের মনে হচ্ছিল যদি আমরা সেন্সলেস হয়ে পড়ে যাই তাহলে পরেই আমাদের সবচেয়ে ভালো হয়। এই দৃশ্য বা এই ঘটনা সহ্য করার মতো মানসিক শক্তি আমাদের কারো ছিল না। একে তো আমার মা এবং আমার মাসতুতো আমার মাসি এরা সদ্য মাতৃশোক পেয়েছেন এবং তারপরে তাদের চোখের সামনে বা তাদের উপস্থিতিতেই তাদের মায়ের মৃতদের সঙ্গে এরকম অদ্ভুত মানে অশুভ ঘটনা ঘটে চলছে, সেটা তারা নিতে পারবেন কতখানি আমার সন্দেহ ছিল। কিন্তু তারা কারোরই তাদের কোনো রকমের দৈহিক বিকার হয়নি, কিন্তু তারা যথেষ্ট রকম ভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আমরা যখন ফজরের আজান পড়ার শব্দ শুনলাম তখন কখন সময় আমার ঠিক খেয়াল নেই, বাবা বললেন যে শব্দটা মনে হচ্ছে একটু থেমেছে, চল যাই। দরজা আস্তে আস্তে খুলে এবং মন্ত্র পাঠ এবং স্তোত্র পাঠ করতে করতে আমার বাবা ঘরে ঢুকলেন এবং ঘরে ঢুকে পরে বাবার পিছন পিছন আমরাও ঘরে ঢুকলাম এবং দেখলাম যে মৃতদেহটা চিৎ করে শোয়ানো ছিল, মৃতদেহটা পাশ ফিরে আছে এবং দেখে মনে হচ্ছিল যে সেই মৃতদেহটা অনেকক্ষণ ধরে খাটের উপর নড়াচড়া করেছে। দেখলাম যে মৃতদেহটা মানে চাদর কোচকানো, যেটা দিয়ে ঢাকা দেওয়া ছিল, যে সাদা চাদরটা দিয়ে ঢাকা দেওয়া ছিল, সেই সাদা চাদরটা কুকুরে গেছে এবং দেখলে বোঝা যায় যে মৃতদেহটা খাটের উপরে মানে বেশ নড়াচড়া করেছে এবং খাটের চাদরগুলো কোচকানো কোনো রকমে। তারপরে সে আর বিশেষ কোন রকমের দৌরাত্ম হয়নি। আমরা মোটামুটি তারপর নির্বিঘ্নে বাকি সময়টা ভোরবেলার সময়টা কাটিয়েছিলাম। শুধু ভোরবেলার দিকে শেষ যখন দিনের আলো ফোটে সেই সময় হঠাৎ করে মানে একদম কোনো ধরনের প্ররোচনা ছাড়াই হঠাৎ করে একবার খাটটা কেঁপে উঠেছিল। সেটা প্রায় ওই প্রথমবারের মতনই 2-3 বার মতন সেরকম কেঁপে স্থির হয়ে গিয়েছিল এবং তারপরে আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা এবং আশা করছি ঘটনাটা আপনারা সবাই অনুধাবন করতে পেরেছেন যে আমি কি অবস্থার মধ্যে সে রাতটা কাটিয়েছিলাম। আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে এরকম দুর্বিষহ অভিজ্ঞতা যেন আর কারোর সঙ্গে না ঘটে, কারণ এতে অনেকে আনন্দ পেলে পরেও ঘটনার কথা শুনে আসলে কিন্তু অনেক ক্ষতি হয়। যাই হোক, ধন্যবাদ ভূত FM কে। আর রাসেল ভাই, আপনাকে আপনার গোটা টিমকে অনেক অনেক অভিনন্দন এই শোটার অস্বাভাবিক রকমের জনপ্রিয়তার জন্য এবং সারা ভারত মানে সারা পশ্চিমবঙ্গে এবং ভারতের নানা জায়গা থেকে নানা লোক শোনেন এবং শুধু ভারত নয় সারা বিশ্বের বহু জায়গা থেকে এটা শোনেন অনেকে লাইভ। এবং অ্যাপটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ যারা যারা আমরা রেডিও মেগাহার্জের বাইরে আছি তাদের জন্য এই অ্যাপটা খুবই ইউজফুল। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ লিসনার্স, সবাই ভালো থাকবেন। গুড নাইট। That's right, the night comes alive with গ্রামীণ ফোন। আর আমরা গ্রামীণ ফোনের সাথে হাঁটতে হাঁটতেই আমরা 7টা বছর কিন্তু অলরেডি পার করে এসেছি এবং
6-7টা বছর পার করে আসতে যাচ্ছি আর কি। আগামীকাল আমাদের সেই জন্য একটা স্পেশাল, অর্থাৎ রবিবার রাত 11:59 একটা স্পেশাল শো রয়েছে বাংলাদেশ সময়, এবং আপনারা আপনাদের যে যেখানে আছেন সেই সময়টা মিলিয়ে নেবেন। আমাদের সঙ্গে আমাদের আরো একজন লিসেনার আছেন যিনি আমাদের সাথে এখন জয়েন করেছেন কলকাতা থেকে। আমরা তার সাথে কথা বলবো। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা প্লিজ একটু বলবেন। শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে জসিম রায়হান। জি, আপনি এই মুহূর্তে কলকাতার কোন জায়গায় আছেন? আমি এই মুহূর্তে কলকাতার নিউ মার্কেটে আছি। আচ্ছা, আপনি কি কলকাতাতেই থাকেন নাকি অন্য কোথাও থাকেন? না, অ্যাকচুয়ালি আমি কলকাতাতে থাকি না, মাঝে মধ্যে এখানে আসা হয়, আমার বিজনেস আছে এই জন্য। আচ্ছা, আপনি মানে কিন্তু আপনি আপনি আপনার বাসা কি ইন্ডিয়াতে নাকি বাংলাদেশের কোথাও? না না, আমার বাসা হচ্ছে বাংলাদেশ হোম ডিস্ট্রিক্ট, কিন্তু আমার ইন্ডিয়াতে আসা হয় আর কি, আচ্ছা মাঝে মাঝে আর কি। আচ্ছা, আর আপনি কিভাবে ভূত এফএমের সাথে সম্পৃক্ত হলেন যদি আমাদের একটু বলতেন। আমি 2012-তে মালয়েশিয়াতে আমার একটা ফ্রেন্ড একবার দিদি ও রুমে মানে একদম লাইট অফ করে কি যেন শুনছি, বন্ধ কি শুনছি, তো বলছে ভূত এফএম, বলছে এটা আবার কি, তো বললো। তারপর আমিও মানে শুনতে, মানে আমার ইচ্ছা করলো শুনতে, তো শুনতে শুনতে আমার ভালো লাগলো, তো তারপর থেকে আমি ভূত এফএম শুনি। বাট কখনো আমাদের এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, আমার অনেক ঘটনা আছে, কিন্তু সময় পাই না, আমি সেই জন্য আমি সময় পাই না, এই জন্য সবসময় শুনি। যদি লাইভও না শুনতে, মানে লাইভ না শুনতে পারলো ডাউনলোড করে আর কি শুনি। তো ইদানিং আচ্ছা। এই যে ফুর্তি যে আপনার যে অ্যাপটা আছে এটা ডাউনলোড করে এখন আজ প্রথম মানে আজকে প্রথম ফুর্তি অ্যাপ ডাউনলোড করে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ফুর্তি অ্যাপে কিন্তু আপনি আগামী 2 দিন বিভিন্ন সময়, অর্থাৎ 3টা, 6টা, 9টা, 12টা এই সময় আপনি স্পেশাল ঘটনাগুলো শুনতে পাবেন। সুতরাং আমাদের সাথেই থাকুন। এবং আপনি কি আসলে মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া এবং ইন্ডিয়াতে কাজ করেন নাকি আপনি ইন্ডিয়াতেই বেশি সময় থাকেন? আমি এখনো বুঝতে পারিনি কিন্তু। না না, অ্যাকচুয়ালি দাদা হচ্ছে আমি মানে আমি বাংলাদেশি, কিন্তু আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়াতে মানে আমার বিজনেস আছে, এই জন্য সব ম্যাক্সিমাম সময় আপনার এই সমস্ত জায়গায় থাকতে হয় এবং সবসময় আপনি ওকে যেখানেই থাকুন না কেন আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি, এবং যেখানেই থাকেন না কেন ফুর্তি অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো সময় ভূত এফএমের সাথে থাকবেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংকস ফর কলিং এন্ড থ্যাংকস ফর এভরিথিং। আমরা অনেক খুশি আপনার সাথে কথা বলে, আশা করছি যে আপনি অনেক ভালো আছেন এবং সবসময় ভালো দরে থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা এবং আপনার ঘটনা শুনবো। আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা আগে বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোজাইফা অমি, আমি নাটোর থেকে আসছি। জি, তো প্রথমে আমার এক ছোট চাচা আজকে মারা গেছেন, তো সবাই দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। তো আমি যেটা ঘটনা বলবো এটা আসলে রাজশাহীর, এটা হলো সোনাদিঘি মোড়ে। আচ্ছা। তো ভাইয়া, এটা আমার এক বড় ভাই, তো নাম বলতে মানা করছে উনি। তো উনি গাছ লাগাতে অনেক পছন্দ করেন। তো ঢাকা থেকে উনি রাজশাহীতে ইয়ে করেন, ট্রান্সফার হন। তো সরি, তো ট্রান্সফার হওয়ার পরে উনি হলো কিছু গাছ লাগান ছাদের উপরে। প্রথমত 2-3 দিন কোনো প্রবলেম হয় নাই, তো এরপরে 5 দিন, 6 দিন, 7 দিন যায়। তো এবার তো আসলে প্রবলেমটা আসলে হয় ছাদের উপর, ধরেন কোনো কিছু ধরে ইট যদি আপনি এক জায়গাতে এক জায়গায় টেনে নিয়ে যায় এরকম সাউন্ড হইতো। তারপরে ছাদের উপর ধরেন বাড়ি দেওয়া, গ্রিল ধরে ঝাঁকাঝাঁকি করা এরকম। তো হইতে 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 তো এগুলা হচ্ছিল আসলে। তো এর মাঝখানে উনি এক সময় ফিল করেন যে উনি যখন ঘুমায় আছেন, তো ঘুমাননি, হালকাকে ঘুম আসছে। তো একজন কানে কাছে এসে ফিস ফিস করে বলতেছে যে আমার যেটা নিয়ে আসছিস তুই ওখান থেকে সেটা আমাকে ফিরিয়ে দে। তো উনি আসলে একটা নার্ভাস হয়ে যান যে এটা হুট করে আসলে কি হইলো, আমি কার কি নিয়ে আসলাম। তো এইভাবে ধরেন 1 মাস 2 মাস এরকম যেতে থাকে। তো ছাদের উপর এরকম শব্দ হচ্ছিলই, উনি স্বপ্ন দেখতেছিলেন যে হলো বলতেছে যে আমার যে জিনিসটা তুই নিয়ে আসছিস এটা আমাকে ফিরিয়ে দে। তো আসলে এরকম হতে হতে একদিন আপনি ছাদের উপর যান, দেখতেছেন ওর গাছ, ছাদের উপর যে টপগুলি আছে ওটা এক জায়গা থেকে আর জায়গায় হটানো, গাছগুলি ভেঙে ফেলা। তো বাসায় কোনো ছোট বাচ্চা এরকম কেউ নাই। তারপরে কিভাবে হলো মাথার মধ্যে কিভাবে আসে না,
তো এটা অনেকটা কেমন নার্ভাস হয়ে যেমন নেই। তো বাড়ির পাশে মসজিদ ছিল, ইমাম ছিল, তো ওনার কাছে উনি যান যে বাসায় এরকম প্রবলেম হচ্ছে, আমি ঘুমাতে পারতেছি না, আমার এরকম প্রবলেমটা কি। তো উনি বলেন যে তুমি ছাদে বলছে গাছ লাগিয়েছিলে, এলার মাটিটা নিয়ে আসছে কোথা থেকে। তো বলে বাড়ির পাশে একটা বাঁশের আছে, ওটার নিচ থেকে আমি আসছিলাম। তো উনি বলেন যে তুমি কি জানো ওখানে কি আছে। তো বললেন যে আমি তো নতুন এখানে আসছি, এটা আমার পক্ষে জানা সম্ভব না যে ওখানে কি আছে। তো বলে যে তুমি যেখান থেকে মাটিটা নিয়ে আসছো ওটা আসলে একজনের কবর ছিল, কবরে ভর্তি মাটি নিয়ে আসছো, তো এই জন্য প্রবলেমটা হয়। তো হুজুর ওনাকে যেটা বলেন যে তুমি হয় মাটিটা ওখানে দিয়ে আসো যে ক্ষমা চাও, অথবা 100 রাত নামাজ পড়তে বলেন। তো এটা নিয়ম শিখাই দেন উনি। তো ওখানে যাওয়ার ওনার কোনো হয় না, সাহস হয় না, নামাজ পড়েন, ক্ষমা চান, এরপরে আসলে সবকিছু ঠিক হয়ে যায়। এবং স্বপ্নে হয়তো এই মৃত ব্যক্তি আপনি বলতে চাচ্ছেন জি, যে তিনি উনি সেই আসলো, যে আমার বলছিলেন যে মাটিটা মাটিটা এবং আচ্ছা ওকে। আচ্ছা, ঘটনাগুলো সবগুলো যেন কেমন একটু অন্যরকম। একটু আগে যে ঘটনাটা আমরা শুনলাম সেটাও খুব অদ্ভুত, মানে যে ইমেলটা পড়লাম সেই ইমেলটাও খুব অদ্ভুত। আপনার এই ঘটনাটা এটাও খুব অদ্ভুত। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম, আমি পান্থ, এসেছি ঢাকা পলিটেকনিক্যাল লতিফ হল থেকে। জি। তো আমি যে গল্পটা শেয়ার করব সেটা আমার নানুর কাছ থেকে শোনা। জি। ঘটনাটা ঘটেছে প্রায় আজ থেকে 50-60 বছর আগে। জি। নানু যখন ছোট ছিল তখন ওনাদের গ্রামের যে ঘটনাটা সেটা হলো উনি যখন আমাদের যে উনি যখন গ্রামে ছিল, সেই গ্রামে যে হুজুরটা ছিল সেই হুজুর বেশ পরহেজগার বান্দা ছিল। সে নিয়মিত নামাজ আদায় করতো, রাত্রেবেলা রাত জেগে নামাজ পড়তো, এলাকায় বেশ তার নাম ছিল আর কি। তো এমন একদিন হুজুর রাত্রেবেলা নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন। তো যাওয়ার পর তিনি দেখলেন যে মসজিদে অলরেডি একজন নামাজ পড়তেছে। তো হুজুর যেহেতু নিয়মিতই নামাজ পড়তেন রাত্রেবেলা, তো ওনার কাছে ব্যাপারটা নর্মাল মনে হলো যে না, এটা মানুষ হোক আর যাই হোক নামাজ পড়তেছে, আচ্ছা ঠিক আছে পড়ুক। তো এরপর হুজুর নামাজ পড়তেছে, নামাজ পড়ার শেষে যখন সালাম ফেরালো তখন দেখলো যে উনি নামাজ পড়া শেষ করে চলে যাচ্ছে। তো হুজুরের কাছে ব্যাপারটা একটু খারাপ লাগলো যে কি ব্যাপার, উনি নামাজ তো আরো বেশিক্ষণ পড়ে এরা, তো উনি হঠাৎ করে চলে যাচ্ছে, কোনো সমস্যা নাকি। তো সমস্যা দেখে হুজুর ওনাকে ফলো করতে লাগলো মসজিদ থেকে বের হওয়ার পর উনি সামনে আর হুজুর পিছনে। আচ্ছা। তো হুজুর বারবার ফলো করতেছে, বারবার জিজ্ঞেস করতেছে কি হয়েছে, আপনার সমস্যাটা কোথায়, আপনি কেন অ্যাভয়েড করে চলে যাচ্ছেন, অথবা নামাজটা ছেড়ে চলে গেলেন কেন, আপনারা তো আরো বেশিক্ষণ সময় পড়েন। তো ওই জিনটা বলতেছিল যে না, আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার এখন সেখানে যেতেই হবে। তো হুজুর বলতেছে যাচ্ছে কি সমস্যা, আপনি আমাকে বলে যান, তারপর আপনি যেখানে ইচ্ছা সেখানে যান। আচ্ছা। তো উনি বলতেছে যে আমার যে কাজটা সেটা আপনাকে বলা যাবে না, বাট আমার যে কাজটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমার যেতেই হবে। তো এইভাবে বারবার তর্ক বিতর্ক হচ্ছে দুজনের মাঝে, কিন্তু দুজনই আর কি রানিং অবস্থায় আছে। এভাবে হুজুর ওনাকে ফলো করতে করতে প্রায় 4-5টা গ্রাম ক্রস করে ফেলেছে। তো এমন সময় উনি বলতেছে যে আচ্ছা আপনি কি চান, আপনি আমাকে এভাবে ফলো করেন না, আপনি যা চাবেন আমি তাই দিব, তবু আমাকে ফলো করা ছেড়ে দেন আর আমাকে আমার কাজ করতে দেন, আমাকে যেতে দিন। তো হুজুর বলতেছেন না, আমার কিছু লাগবে না, আমাকে আপনি জাস্ট বলে যান কি সমস্যা হয়েছে। তো উনি বলতেছে যে না, সেটা বলা যাবে না আপনাকে, আপনি যদি ধন সম্পত্তি চান সেটা আমি দিতে রাজি আছি, আপনি যদি দীর্ঘায়ু চান, অথবা বিভিন্ন কিছু তাকে অফার করলেন আর কি। তো হুজুর বলতেছে যে না, আমার কিচ্ছু লাগবে না, আপনি বলে যান। তো অনেক ওই জিনের অনেক রিকোয়েস্টের ইয়েতে হুজুর বলল যে আচ্ছা, আপনি যেহেতু আমাকে কিছু দিতে যাচ্ছেন তাহলে আপনি এক কাজ করুন, আমাকে শিক্ষা দিয়ে যান, আমার ফ্যামিলির যারা আছে তারা যেন শিক্ষিত হয়, এরকম টাইপের আর কি কিছু চাইলেন। তো ওই জিন বললো যে আচ্ছা ঠিক আছে, আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা সকলেই বেশ শিক্ষিত হবে এবং সকলেই গুণী গণী লোক হবে আর কি। তো এভাবে চলে গেল হুজুরও। তারপর এভাবে তাদের গ্রাম ক্রস করতে করতে প্রায় 4-5টা গ্রাম যেহেতু ক্রস করে ফেলছে, অনেক সময়ের ব্যাপার। তারপর হুজুর সেখানে নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ে গ্রামে যখন আবার ব্যাক করতে করতে প্রায় 7-8টা বেজে গেছে। এদিকে তো হুজুরকে যেহেতু তার নিজ গ্রামে পাওয়া যাচ্ছে না, এলাকার লোকটাও খুব চিন্তিত হয়ে গেল যে হুজুর কোথায়, আজকে নামাজ পড়তে
করতে এলো না, হুজুরকে পাওয়া যাচ্ছে না। তো এরপর হুজুর গ্রামে এসে সবাইকে বললো যে এই ব্যাপার, আমি তো ওনাকে ফলো করতে করতে অনেক দূর চলে গেছিলাম, এই কারণে আর কি আসতে লেট হয়েছে। তো এখন বর্তমানে তার ফ্যামিলির মানে যারা পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা সকলেই বেশ শিক্ষিত। কেউ হয়তো ডাক্তারের দিক দিয়ে বেশ ভালো ডাক্তার হয়ে গেছে, আবার কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, মানে সকলেই পরবর্তী জেনারেশন যারা আছে সবাই খুবই ভালো অবস্থায়। তো এই ছিল আমার গল্প প্রথম। অনেক ধন্যবাদ এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে বলেছেন আপনার ঘটনাটা, যদি খুব ছোট ঘটনা বাট আপনি খুব সুন্দর করে বলেছেন এবং আশা করছি যে আপনি পরবর্তীতে আরো যদি ঘটনা কালেক্ট করতে পারেন, যেহেতু আপনি খুব সুন্দরভাবে বলতে পারেন, আসবেন। এবং যারা আপনারা, আমি এই কথাটা বললাম এই জন্য, আমরা আসলে একজন লাস্ট ইয়ারের অর্থাৎ গত বছরের 13 আগস্ট থেকে এই বছরের 13 আগস্ট পর্যন্ত যত স্টোরি টেইলার বা যতজন স্টোরি নিয়ে এসছেন এখানে, ঘটনা বলেছেন যারা, তাদের মধ্যে থেকে বেস্ট কাকে মনে হয় এই সিলেকশনটা আমরা করতে চাই। আমরা সিলেক্ট করতে চাই একজনকে, এবং সেই একজনকে সেটা আমাদেরকে অবশ্যই 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 আপনারা জানাবেন। এবং সেটা জানানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আপনারা ফেসবুকে লিখতে পারেন ওয়ালে, সেটা সবচাইতে ভালো, কারণ সবাই দেখতে পাবেন যে কার নাম আপনারা লিখছেন। আপনারা ইমেইলও করতে পারেন, বাট আমাদের এখানে কিন্তু রেগুলার অনেক 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 মানুষ আছেন যারা রেগুলার আসেন এবং ঘটনা শোনান। তাদের মধ্যে কার ঘটনা আপনার সবচাইতে বেশি ভালো লাগে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, এবং এটা আপনারা ফেসবুক পেজে আমাদের ওয়ালে লিখেন এবং কমেন্টের জায়গায় যেয়ে লিখতে পারেন, এবং সেই সাথে আমাদের ইমেইলও করে জানাতে পারেন যারা সামনাসামনি লিখতে চান না তারা। আমরা একজনকে আমরা চাই আপনাদের সামনে সেই বেস্ট স্টোরি টেলার হিসেবে উপস্থাপন করতে। আর সেই সাথে আমরা আবারও মনে করিয়ে দিই যে এই রবিবারে একটা স্পেশাল শো আছে, এবং সেই শোতে আপনারা সবাই উপস্থিত থাকবেন সেটাই আশা করব, অর্থাৎ আপনারা সবাই জয়েন করবেন সেটা আশা করব। এবং যারা যারা এখানে লাইভ অংশগ্রহণ করতে চান তাদেরকে ঘটনা পাঠাতে হবে আজকে এবং কালকের মধ্যে। এবং আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদের যে পেজ রয়েছে www.facebook.com/radio.furti, অথবা সেখানে আপনারা অ্যাড্রেসটা, আপনার ইমেল অ্যাড্রেসটা পাবেন। এবং আপনারা চাইলে আমাদের পেজ যেটা আছে www.facebook.com/bhutfm.russell, এখানে এসেও কিন্তু আপনারা ইমেল করার একটা অপশন পাবেন। একটা জিনিস আপনাদের কনফার্ম করি, আপনারা অনেকে ইমেল করে জিজ্ঞেস করেন যে এটা রিয়েল পেজ কিনা, রিয়েল পেজ কিনা। আমি যদি আপনাকে লিংক বলি যে www.facebook.com, এই পর্যন্ত আপনি লিখবেন, তারপরে /bhutfm স্ল্যাশটা দেওয়ার পরে ভূতএফএম এর স্পেলিংটা যদি আপনি সেভাবে লিখতে পারেন, BHOOTFM.RUSSELL রাসেল, তাহলে অন্য কোনো পেজে যাওয়ার আসলে কোনো সম্ভাবনা নেই। আপনি রাইট জায়গাতে আসবেন। এবং আপনি তো দেখেনি মাঝে মাঝে আমরা সেই পেজ থেকে লাইভ যাই, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। এবং আশা করছি রবিবারেও আমরা প্রচুর লাইভ যাব, এবং রবিবারেও আপনাদের জন্য অনেক 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 সারপ্রাইজ থাকবে। এখনো পর্যন্ত আমরা সেটা মনে করছি যে ভূতএফএম, হিয়ার আই কাম। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ব্যাক। মৌলভীবাজার থেকে তিনি লিখেছেন কাইয়ুম, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। লতিফুল শুভ আমাদের সঙ্গে আছেন, NZ হাসান আছেন, MD তানভীর সৌরভ আমাদের সঙ্গে আছেন, অজর শ্রাবণ আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং সবসময় আমাদের সঙ্গে এভাবে থাকার কারণে আমরা এতটা পথ এগোতে পেরেছি। 7টা বছর একটা শো এভাবে রান করাটা ইম্পসিবল ছিল আপনাদের সাথে ছাড়া। এবং আমার চোখের সামনেই আমি দেখেছি যে আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন তারা মানে খুব সাধারণ মানুষ, একদম একদম খুবই সাধারণ মানুষ, যারা ভূতএফএমের মাধ্যমে মানে ভূতএফএম প্রচারিত হবার পরে তারপরে তারা তাদের কথাগুলো গুছিয়ে লিখতে পেরেছেন, এবং সেই ঘটনাগুলো কোনো কোনো সময় মানে একটা সাহিত্য, মানে কি বলবো, বাংলা